এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আব্বু আম্মু আমি যাব না, আমাকে দূরে পাঠিও না আব্বু। মেয়ের বিদায়ে নিজের অজান্তেই আতিকুর রহমানেরও চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। গাড়ির ভেতরে সে মাথায় হাত বুলিয়ে চুমু খায়। তুষারের হাত নিজের আজলায় নিয়ে বলে, আমার চিহ্নকে ভালো রেখো। আমি যেভাবে ভালোবেসে আগলে রেখেছি সেভাবে রেখো, সুখী হও। তুষার মৃদু হেসে সম্মতি দেয়। দোয়া করবেন আপনার কথা যেন অক্ষরে অক্ষরে পালন করতে পারি। আতিকুর রহমান মেয়েকে মন ভরে আদর করেন। বাইরে এসে আজাদ হোসেনকে জড়িয়ে ধরে ভাঙা কণ্ঠে শুধায়, তোমার আশায় মেয়ে দিলাম, আদরে রেখো আমার মাকে। চিন্তা করো না, তোসি আমার আরেক মা। কথা শেষেই তান্হা সহ সবাইকে বলে গাড়িতে উঠে পড়েন তিনি। গাড়ি মুহূর্তে সবার চোখের পলকে উধাও হয়ে যায়। অনেকটা সময় হেঁচকি তুলে কেঁদে শেষে তুষারের গায়েই ঢলে পড়ে তুষি। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গেছে সেই খেয়ালই নেই। রাস্তার ল্যাম্পপোস্টের কৃত্রিম আলোয় তুষির কান্না মিশ্রিত মুখ রুমাল দিয়ে মুছিয়ে দেয় তুষার। কেঁদে কেটে সারা মুখ মুহূর্তেই ফুলে গেছে। তুষার তার দিকে ঝুঁকে কপালে চুমু খেয়ে বিড়বিড় করে বলে, হতাশ, আমি বড্ড হতাশ। কেঁদে কেটেও ঘুমিয়ে গেলি? না জানি বাসরের সময় সিরিয়াস মুহূর্তে ঘুমিয়ে আমার মাথাটা গরম করে দিস। তখন হুঁশ জ্ঞান সব হারিয়ে বসবো আমি। নো ঘুম, নো কান্নাকাটি, শুধু ভালোবাসা। আমার হৃদয় হরণকারী এক চুলও ছাড়বো না। আমার মনোহরিণী। বাসায় পৌঁছতে পৌঁছতে প্রায় রাত 9টা বেজে গেল। তুষি ঘুমিয়ে যাওয়ার ফলে তুষার পড়ল মহাবিপদে। কিভাবে বাসায় নিয়ে যাবে এখন? বাড়ি ভরা মানুষ, কেউ না থাকলে নির্ঘাত করে তুলে দিতে এক দৌড়। সবার দেহ ক্লান্ত থাকায় আগে আগে বাসায় চলে গেছে। যাওয়ার আগে আজাদ হোসেন তুষারকে বলে যায়। তোসের ঘুম ভাঙিয়ে আস্তে ধীরে নিয়ে আসো। তুষার তাকে সম্মতি দিয়ে পাশ ফিরে হালকাভাবে গালে চাপ্পড় মেরে ডাকলো তুষিকে। তুষুচুন্নি, উঠো এবার, অনেক ঘুমিয়েছিস। তুষি একটু নড়ে চড়ে আবার তুষারের শিরবালে শক্ত করে খামচে ধরল। হতাশ হলো তুষার, আবারও ডেকে বলল, পোলট্রির মতো শরীর, সারা রাস্তা আমার উপর রেখে ঘুমিয়েছিস। উঠবি নাকি মাইর খাবি? তুষি বিরক্ত সহিত কপাল কুঁচকে ঘুম জড়ানো গলায় জবাব দেয়। মা, শান্তিতে একটু ঘুমোতে দাও তো। তুষার ফিক করে হেসে ওঠে। আস্তে করে নিজেকে ছাড়িয়ে গায়ে থেকে নেমে আসে। সবাই ততক্ষণে বাসার ভেতরে হইচই শুরু করে দিয়েছে। তুষার নূরজাহানকে ডাকার জন্য গেটের ভেতরে যেতেই দেখে তার মা হনহন করে এদিকেই আসছে। তুষারের সামনে এসে বলে, বলদের মতো একা দাঁড়িয়েছিস কেন? তুষি কোথায়? ঘুমায়, অনেক ডেকেছি, ওঠার নাম নেই। আর এই মেয়েটার উপর যদখল গেল, দাঁড়া আমি ডাকছি। গাড়ির ভিতর নূরজাহান প্রবেশ করে দেখতে পায় সিটে হেলানো অবস্থায় বিভোরে ঘুমাচ্ছে তুষি। মুচকি এসে গালে চুমু খেয়ে বলে, আমার পুতুল বউ, আমার সোনা বাচ্চা। এরপর তিনি পাশ থেকে পানির বোতল নিয়ে চোখ মুখে ছিটিয়ে দেয়। জোরে জোরে কয়েকবার ডাকতেই তুষি চমকে ওঠে। ভয় জানানো কণ্ঠে বলে, আমি কোথায় মা? নূরজাহান হেসে ওঠে। তুষির হাত ধরে বাইরে এনে বলে, আপনি শ্বশুর বাড়ি আম্মাজান? ঘুম হয়েছে? আসুন ফ্রেশ হয়ে খেয়ে তারপর ইচ্ছে মতো ঘুমান। তুষি দু হাতে চোখ কষলে চারপাশে তাকিয়ে বুঝতে পারে তুষারের বাসায় চলে এসেছে। তার মানে রাস্তায় কেঁদেই ঘুমিয়ে পড়েছিল। ইস, কি লজ্জার ব্যাপার। পাশে চোখ যেতে দেখতে পায় তুষার ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। নূরজাহান তুষির বাহু ঝাঁকিয়ে বলে, আয় তোরা, আমি যাচ্ছি। নূরজাহান যেতেই তুষার খপ করে তুষির হাত নিজের মুঠোয় নেয়। অধর বাঁকিয়ে হেসে জবাব দেয়। ঘুম হয়েছে, এবার চল বাসর শুরু করি। তুষি ভড়কে যায় এমন কথায়। তড়িৎ গতিতে নিজের হাতের দিকে তাকিয়ে অনুভব করে তার শরীর মৃদু কাঁপছে। হালকা ঢোক গিলে তৃষ্ণার্ত গলা ভিজিয়ে মিনমিন স্বরে শুধায়, বমি বমি পাচ্ছে। হুম, এখন বমি করা যাবে না। এর পরের বমি যেন আমি বাবা হব সেই সুখবরের কারণ হয়। তুষি আগামাথা না বুঝেই মাথা ঝাঁকায়। মুহূর্তেই বুঝতে পেরে চোখ খিচে বন্ধ করে রাখে। তৎক্ষণাৎ হা হা করে হেসে ওঠে তুষার। হাত শক্ত করে ধরে বাসায় প্রবেশ করতেই সবাই ওদের ঘিরে দাঁড়ায়। নূরজাহান হালকা মিষ্টি মুখ করিয়ে তুষিকে নিয়ে তুষারের রুমে চলে যায়। রুমে যেতেই তুষির চোখ জোড়া বিস্মিত হয়ে যায়। এর আগে ঘরে এত কিছু ছিল না, আজ যেন নতুনভাবে সব সেজে উঠেছে। বিছানার চারপাশ কাঁচা রজনীগন্ধা, গোলাপ ফুলে বাসর সাজানো হয়েছে। নূরজাহান তাকে বিছানায় বসিয়ে পড়ল।
আজ থেকে এ ঘর তোর পছন্দ হয়েছে, যতটা পেরেছি গুছিয়ে দিলাম, এবার তোর মতো তুই ঠিকঠাক করে নিস। তুষির মনের ভেতর ভয়ের সাথে লজ্জাও লাগছে। দৃষ্টি বিছানায় স্থির রেখে জবাব দেয়, চেঞ্জ করি মামি। আগেই না, তুষারকে পাঠাচ্ছি। এই বলে তুষিকে আদর করে চলে যায় তিনি। ঘরের চারপাশে ফুলের ঘ্রাণে মাথা ধরে যাচ্ছে তুষি। চোখ মুখ লজ্জায় লাল বর্ণ ধারণ করেছে তুষি। চারপাশ দৃষ্টিতে মনে মনে আওড়ায়। আজ থেকে এই ঘর আমার, বন মানুষের সবকিছু আমার। জান্নাত অনেক বুঝিয়ে রিমিকে লাল রঙের সুতির শাড়ি পরিয়ে বিছানায় বসায়। কোনো মতেই রিমি এক ঘরে থাকতে রাজি না। না পারছে গলা ফাটিয়ে কাঁদছে, আর না পারছে মনের কথা কাউকে বলতে। পাথরের মতো শক্ত হয়ে বিছানার চাদর খামচে ধরে বসে রইল। আজ বেটা জামাইগিরি ফলাতে আসলেই খুন করে ফেলবে সে। সব ব্যবস্থা করা শেষ। বালিশের নিচে সবজি কাটার ছুরি রাখা। জড়িয়ে ধরতে আসলেই পিঠ বরাবর ছুরি চালিয়ে দেবে। জান্নাত অনেক বুঝিয়ে নিজের রুমে চলে যায়। অনেকটা সময় পরও রাজনের দেখা না পেয়ে ব্যালকনির মেঝেতে বসে আকাশের দিকে তাকিয়ে থাকে। চাঁদের আলোয় চারপাশ ঝকঝক করছে। মনের মাঝে কষ্টটা দলা পাকিয়ে আসতেই দু হাতে মুখ চেপে ধরে রিমি। পরক্ষণে নিজেকে সান্ত্বনা দেয়। কেঁদেই বা কি হবে? সে কি কখনো আসবে? আসার পর যদি শুনে বিয়ে হয়ে গেছে তখন? বড় করে দীর্ঘশ্বাস ফেলে চোখ মুছতেই দরজা খোলার শব্দ পায়। পেছন দিক না তাকিয়ে বুঝতে পারে কে এসেছে। মুহূর্তে রেগে গিয়ে সেখানে বসে রইল। রাজন চারপাশ দৃষ্টি দিয়ে রিমিকে খোঁজার চেষ্টা করে। পা ফেলে এদিক ওদিক খুঁজতেই হুট করে চোখ আটকে যায় বারান্দার মেঝেতে বসা লাল শাড়ি পরা মেয়ের দিকে। খোলা চুল বাতাসের তালে এলোমেলো হয়ে উড়ছে। ফর্সা গায়ের মেয়েটিকে গভীরভাবে ছুঁয়ে দিতে ভীষণ ইচ্ছে জাগলো। আদরে ভালোবাসার মাঝে ডুবিয়ে রেখে কাছে টানতে ইচ্ছে করলো। রাজন ভাবনা থেকে ফিরে গায়ের শার্ট খুলে ওয়াশরুমে ফ্রেশ হয়ে আসে। গায়ে এখন স্যান্ডো গেঞ্জি, নেভির ট্রাউজার। আলতো পায়ে হেঁটে সেও রিমির পাশে ধপ করে বসে পড়ে। রিমির পানে তাকিয়ে দেখতে পাই অন্যদিক মুখ ফুলিয়ে বসে আছে। এই মুখটাও ভীষণ মায়াবী। আজ বউ বলে কি বেসামাল হতে ইচ্ছে করছে। আগে তো এমন হয়নি। ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলে বলে। চলো ঘুমাবো। রিমির কোনো জবাব নেই। আগের মতোই বাথরুমের ন্যায় বসে আছে। কয়েক মিনিট সময় নিয়ে রাজন আবার বলে, কি হলো, বাসরাতে বউ কখনো জামাই রেখে দূরে থেকে? ভেতরে ভেতরে রিমি চলে যাচ্ছে। ইচ্ছে করছে গলা টিপে দিতে, তবুও নিজেকে সংবরণ করে আগের ন্যায় বসে রইল। রাজন এবারও কোনো উত্তর না পেয়ে রিমির আরও গা ঘেঁষে বসলো। ইচ্ছে করে ডান হাত বাড়িয়ে উন্মুক্ত পেট গড়িয়ে সুড়সুড়ি দেওয়া শুরু করে। হঠাৎ আক্রমণে রিমি ভয় পেয়ে যায়। ছিটকে দূরে সরে যেতেই আরও চেপে ধরে রাজন। এক টানে নিজের কোলে বসে দু হাতে পেট জড়িয়ে ধরে। কাঁধে ঠোঁট ছুঁয়ে ফিসফিসিয়ে বলে, নড়াচড়া করবি না। তোর যখন এতই রাত্রিবিলাস করতে ইচ্ছে করছে তবে তাই হোক। এখনই বাসর হবে আমাদের। ব্যাপারটা অনেক না? রিমির স্পন্দন থমকে যায়। রাজনের প্রতিটি স্পর্শ তাকে কাঁপিয়ে তুলছে। পেটের মাঝে এভাবে হাতের বিচরণ আর নিতে পারছে না সে। নিজের সর্বোচ্চ শক্তিতেই এক চুলও সরাতে পারেনি রিমি। রাজনের শক্ত খসখসে হাতের বাঁধনে মনে হচ্ছে এই বুঝি দম বন্ধ হয়ে যাবে। চোখ থেকে আপনা আপনি অশ্রু গড়িয়ে পড়ল। কম্পিত স্বরে বলল, আমি অন্য কাউকে ভালোবাসি রাজন ভাই, ছাড়ুন আমায়। জোর করে ভোগ করতে পারলেও ভালোবাসা পাবেন না। রিমির কথায় চোখ দুটি মুহূর্তেই লাল হয়ে যায়। পেট থেকে হাত সরিয়ে অবাকের ন্যায় বলে, মানে বাজে কথা বকবি না রিমি। বাসর রাতে বউয়ের মুখ থেকে আমাকে শুনতে হচ্ছে সে অন্য কাউকে ভালোবাসে, যেখানে আজ তোর মাঝে ডুবে যাওয়ার কথা। জি রাজন ভাই, বরাবর চাপে পড়ে বিয়ে করতে বাধ্য হয়েছি। রাজন দাঁত কটমট করে রিমির দিকে তাকায়। শক্ত করে দু বাহু ঝাঁকিয়ে বলে, ছেলেটিকে নাম ঠিকানা সব চাই আমার। হালকা ব্যথায় কুকিয়ে ওঠে রিমি। চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু ফেলে জবাব দেয়, জি না, তার সাথে কখনো আমার কথা হয়নি, দেখাও হয়নি। ফাজলামি করিস আমার সাথে? আমাকে কষ্ট দেওয়ার জন্য দূরে থাকার এসব প্ল্যান তোর? সত্যি রাজন ভাই, সে আমাকে মেসেজ করতো। বিশ্বাস হয় না তাই তো? আচ্ছা ফোন থেকে দেখাচ্ছি। এই বলেই পাশ থেকে ফোন হাতে নিয়ে সব মেসেজ রাজনকে দেখায়। দু হাত মুষ্টিবদ্ধ করে শক্ত গলায় বলে, এটা হিজড়া হলে কি করবি? এসব মোহ আজকাল অনেক হয়। আমার ভালোবাসায় সব ভুলে যাবি। চল এবার ঘুমাবো। রিমি চোখ গরম করে জবাব দেয়, মোহ নয়, ভালোবাসি তাকে। সে কোনোদিন সামনে আসলেই পালিয়ে যাব আমি। একদম আমাকে স্পর্শ করার চেষ্টা করবেন না। রাজন অধর বাঁকিয়ে হেসে বলে, বিয়ে করেছি দূরে থাকার জন্য? উফ, তোর গায়ের সাথে লেপ্টে থাকার জন্য। আচ্ছা যা, 7 দিন টাইম দিলাম।
ওই বেকুব হিজড়া যদি আসে তবে আমি নিজেই তার হাতে তোরে তুলে দিব। কিন্তু না, আসলে তখন বুঝবি এই রাজনের ভালোবাসার তীব্রতা কত গভীর। ঠিক আছে, আপনি এবার অন্য রুমে যান। কথা শেষ হতেই রাজন ওকে হুট করে জড়িয়ে ধরে ঠোঁটে গাঢ় চুমু খায়। ঠোঁট থেকে গলায় মুখ নিতেই রিমির শরীরে এক প্রকার কারেন্ট ধরে যায়। দু হাতে রাজনের চুল খামচে ধরে ভাঙা গলায় বলে, ছাড় বলছি, নয়তো খুন করে ফেলবো। চুল খামচে ধরায় আরো বেসামাল হয়ে যায় রাজন। গলায় একের পর এক কামড় দিয়ে ক্ষান্ত হয় সে। মাথা তুলে রিমির দিকে তাকাতেই দেখে চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস নিচ্ছে সে। দুষ্টু এসে চট করে কোলে তুলে বিছানায় ছুঁড়ে মারে। নিজের বলিষ্ঠ দেহ ছেড়ে দেয় রিমির দেহের ওপর। ব্যথায় রিমি নখ দাবিয়ে দেয় তার পিঠে। রাজনও কম না, আজ কোনো মতেই ছাড়বে না। বুক থেকে আঁচল সরিয়ে গলায় মুখ গুজে দেয়। এক হাতে কোমর চেপে আরেক হাতে রিমির পিঠ আগলে ধরে। ঘাড়ে তার দাড়ির স্পর্শে রিমি মুচড়ামুচড়ি শুরু করে দেয়। এ কেমন অনুভূতির জোয়ারে ভাসছে সে? এমন বেসামাল লাগছে কেন? প্রতিটি স্পর্শে কেঁপে কেঁপে উঠছে রিমি। রাজন তাকে আরও ঘায়েল করার জন্য ঘাড় থেকে রিমির ঠোঁট কামড়ে ধরে। পাগলের মতো চুমু খেয়ে শেষে শক্ত করে কামড় বসায় রিমির অধরে। ব্যথায় রিমি চোখ বন্ধ করে এলোমেলো নিঃশ্বাস নেয়। রাজনের বেহায়া হাতের স্পর্শে যেমন ভালো লাগছে তেমনি ব্যথাও লাগছে। এভাবে এলোমেলো নিঃশ্বাস নিতে দেখে রাজন শয়তানি হাসে। রিমি নিজের মধ্যে নেই। রাজনের মাথা চেপে ধরেছে বুকের কাছে। রাজনের নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে, তবুও এভাবে জোর করে নয়, বরং দুজনের সম্মতিতে শারীরিক সম্পর্কে গড়ে উঠুক। রিমি বুঝুক যন্ত্রণায় ছটফট করে রাজনকে কতটা দরকার। যখন তার গুরুত্ব বুঝবে সেই সময় আসবে সে। রিমির দিকে এক পলক তাকিয়ে রাজন হুট করেই উঠে বসে। আস্তে ধীরে বিছানা থেকে উঠতেই খপ করে জড়িয়ে ধরে রিমি। জোরে জোরে শ্বাস ফেলে বলে, থামলেন কেন? আমাকে কি করলেন আপনি? এমন লাগছে কেন? রাজন নিজেকে ছাড়িয়ে জবাব দেয়, ছাড় রিমি, ঘুমা, রাত হয়েছে। আমি পাশের রুমে আছি। না, এখানেই থাকবেন আপনি। তুই একটু আগেই বললি জোর করে ভালোবাসা হয় না। রাজন নিজেকে ছাড়িয়ে উঠে যেতে যেতে এই কথা বলে। দরজা লক করে বেরিয়ে যায় সে। এখানে আজ কয়েক সেকেন্ড থাকলে নির্ঘাত কিছু করে বসবে। রিমি হয়তো বাধা দেবে না, তবে সকালে ঠিকই পস্তাবে। তার থেকে ভালোবাসুক, আজ নিজেকে কন্ট্রোল করা ছাড়া উপায় নেই। তবুও রিমি আজ কাঁদুক, ভালোবাসায় যন্ত্রণায় পাগলের মতো ছটফট করুক। সে ভেবেছিল আজ সারা রাত আড্ডা দিয়ে কাটিয়ে দেবে, একজনের মন আরেকজনের পড়ার চেষ্টা করবে। কিন্তু কি হলো? রিমির মনে অন্য কেউ। এবার দেখো কেমন লাগে। রিমি গায়ের অর্ধখোলা শাড়িতেই বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। হে কেমন স্পর্শ, যেটা আরও পেতে ইচ্ছে করে। বালিশের মুখ গুজে ডুকরে উঠে অস্পষ্ট স্বরে বলল, আমাকে এখন যন্ত্রণার মাঝে রেখে চলে যাচ্ছেন। দূরে যদি যাবেন তবে কাছে টেনে নিলেন কেন? তুষার রুমে আসলো প্রায় 11টায়। ততক্ষণে তুষি ঘুমিয়ে কাঁদা। দরজা লক করে হাতের প্লেট পাশের টেবিলে রেখে আলতো পায়ে বিছানায় বসলো। তুষির ঘুমন্ত মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মুচকি হাসলো। নিজেও তুষির পাশে শুয়ে ডান হাত গলার নিচে গলিয়ে জড়িয়ে ধরে। তুষিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। কান্নায় পার্লারের সাজ ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। সারা গায়ে আস্তার গহনা, শাড়ির ভারী কাজ, মাথার ঘোমটা পাশেই পড়ে আছে। ঠোঁটের গাঢ় লাল লিপস্টিক মাদকের মতো কাছে টানছে। তুষার বাম হাতে গিয়ে তুষি ঠোঁটে স্লাইড করতে থাকে। গলার নিচে তাকাতেই চোখ আটকে যায় বুকের একটু উপরে সেই কালো তিলটার দিকে। দৃষ্টি হয়ে যায় গাঢ়। চোখ বন্ধ করে বড়সড় শ্বাস ফেলেই বেসামাল হয়ে অল্প ঝুঁকে তিলটাই মুখ বসায়। এরপর 2-3টে লাভ বাইট দেওয়ার ফলে সেখানে লাল বর্ণ ধারণ করে মুহূর্তেই। তৎক্ষণাৎ তুষির ঘুম ছুটে যায়। অনুভব করে কারোর আলিঙ্গনে সে বাধা। চট করে মাথা নিচু করে দেখে তুষার গলার খানিকটা নিচে মুখ গুজে রেখেছে। ভয়ে শ্বাসরুদ্ধ করা অবস্থা হয় তার। হাত দিয়ে তুষারকে ছাড়ানোর চেষ্টা করে কম্পিত স্বরে বলে, তুষার ভাই, ছাড়ো আমায়। তুষির কথা তার কান পর্যন্ত গেল নাকি সন্দেহ। তুষির বুকের ওপর থেকে এবার গলায় আসে। শক্ত করে কামড় দিয়ে নেশাতুর চোখ দুটি তুষির চোখে স্থির রেখে জবাব দেয়, ছাড়বো না, কি করবি? তুষি থমকে গেল তার কথাই। আসলেই তো, না ছাড়লে কী বা করবে সে। তবুও তুষারের মাথা বৃথা চেষ্টায় নিজের থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য বলে, চেঞ্জ করবো, শরীর চুলকাচ্ছে। তোর শাড়ির পাথরে গহনার জন্য আমার যে হাত লাল হলো তার বেলা। কাছে এসছো কেন? আদর করতে। তুই ভালোবেসে ডাকলেই তো জোর করে আসতাম না। তুষি ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে উঠে পড়ে। উঠে পালাতেই আবারও তুষার এক ঝটকায় বিছানায় ফেলে। নিজেও ওর ওপর ঝুঁকে নাকে নাক ঘষে ঘোর লাগা গলায় শুধায়, চেঞ্জ করতে হবে না, খিদে পেয়েছে নিশ্চয়ই, আয় খাইয়ে দেই। এরপর ধরে ধরে শাড়ি গহনা সব কাপড় খুলে দেব।
তুষি ভয়ে হিমশীতল ভাব সারা শরীরে বয়ে যায়। এলোমেলো নিঃশ্বাসে পাগল পাড়া। ওর উন্মাদনায় তুষার বুঝতে পেরে মৃদু হেসে উঠে বসে। টেবিল থেকে প্লেট এনে হাত ধুয়ে আসে। এরপর তুষির উদ্দেশ্যে বলে, এইভাবে নিঃশ্বাস পরে নিলেও চলবে, আই খেয়ে নে। লজ্জায় তুষি দুহাতে মুখ ঢাকে। আস্তে ধীরে উঠে বসে মুখ ফুলিয়ে বলে, তুমি খাবে না? খেতে দিলেই না, কিভাবে খাবো? না করেছি। তবে হ্যাঁ করলি? তুমিও খাও। তুষার ভ্রু কুঁচকে বলে। কিসের কথা বলছিস? তুষি মুখ বাঁকা করে জবাব দেয়। বিরিয়ানির কথা বলছি। তুষার ফুস করে নিঃশ্বাস ফেলে ক্ষীণকণ্ঠে উত্তর দেয়। আমি আরও ভাবলাম তোকে খাওয়ার কথা বলছিস। মুহূর্তেই চোখ বড় বড় হয়ে যায় তুষির। হালকা ঢোক গিলে আমতামতা করে বলে, অসভ্য পুরুষ মানুষ, তুই খা তোর বিরিয়ানি। কুল বেবি, রেগে গেলে চলবে? খেয়ে শক্তি বাড়ায়ও। গায়ে এক ফোঁটাও শক্তি নেই তোমার। একটু পর আমাকে সামলানোর জন্য এনার্জি দরকার হবে, তখন হেলে দুলে পড়ে গেলে আমার কি হবে? তুষারের খাপ ছাড়া কথা ভাসে তুষির ইচ্ছে করছে মরে যেতে। অসভ্য তুষার ক্ষণে ক্ষণে লজ্জা দিতে উঠে পড়ে লাগে। তুষি নিজেকে যথেষ্ট নিয়ন্ত্রণ করলো। রেগে চোখ গরম করে বলল, দেখো তুষার ভাই, বাজে কথা বন্ধ করো। কথা শেষে চট করে এক লকমা ওর মুখে পড়ে দেয় তুষার। মুখে অসন্তুষ্ট ভাব নিয়ে জবাব দেয়, খাওয়ার মাঝে কথা বলতে নেই। এত বছরে জমিয়ে রাখা ভালোবাসা যখন তোর মাঝে সমর্পণ করব, তখন সেই ধকল নিতে না পারলে খবর আছে, কান্নাকাটি করলেও কাজ হবে না। তুষি দুহাতে কান চেপে কটমট করে তাকালো। তুষার টুস করে তার ঠোঁটে চুমু খেয়ে আবারও খাইয়ে দেয়। এবার তুষির মাথায় দুষ্টু বুদ্ধি খেলতেই ইচ্ছে করে মুখের লকমা দেওয়ার সময় হাতে দিল জোরে এক কামড়। ব্যথায় তুষার রেগে তাকায় ওর দিকে। এদিকে তুষি খিলখিল করে হাসছে। এ হাসি আর সহ্য হলো না তুষারের। প্লেট টেবিলে রেখে হাত ধুয়ে নেয়। তুষিকে পানি খাইয়ে বলে, রাক্ষসীকে আজ এমন জব্দ করব, পরের বার কামড় দিতে দুবার ভাববি। সে এখনো হাসছে। তুষার চট করে গায়ে শেরবানি খুলে মেঝেতে ছুঁড়ে মারে। হুট করে তুষির দু হাত বিছানার সাথে চেপে ধরে। হঠাৎ আক্রমণে তুষি কিছু বুঝে ওঠার আগেই তুষার শরীরের সমস্ত ভর তার উপরে ছেলে গলায় মুখ গোজে। গলায় খোঁচা খোঁচা দাড়ি দিয়ে অনবরত ঘষতে থাকে। তুষির ব্যথাগুলো দাঁতে দাঁত চেপে হজম করলেও এবার দম বন্ধ হয়ে যাচ্ছে। খুব কষ্টে বলে, আমি বোধহয় মারা যাচ্ছি তুষার ভাই, প্লিজ ছাড়ো না। তুষির অস্পষ্ট কথায় আরো ঘোরের মাঝে চলে যায় তুষার। দিক বেদিক হারিয়ে সরাসরি নিজের দখলে নিয়ে নেয়। তুষার দু হাত হালকা ছেড়ে তুষির গায়ের গহনা এক এক করে খুলে ফেলে। গা থেকে একটানে শাড়ি খুলতেই তার চোখ মুখে এক প্রকার কামুকতা ভর করে। দৃষ্টি আটকে যায় তুষির অর্ধনগ্ন দেহে। কারো দেহ এতটাও নেশাময় হতে পারে? এ যেন চুম্বনের আবেশে তাকে টানছে। এক দৃষ্টিতে তাকিয়ে তুষিকে কুটিয়ে কুটিয়ে দেখতে লাগলো। পরনে তার শুধু লাল রঙের ব্লাউজ, পেটিকোট। ফর্সা গায়ে ফুটে উঠেছে বেশ। তার বুকের অংশ ক্রমাগত লাফাচ্ছে। এ যেন তুষারকে আরো উন্মাদ বানাতে প্রস্তুত। তুষির অবস্থা যায় যায়। দু হাতে বিছানার চাদর খামচে ধরে চোখ বন্ধ করে শ্বাস নিচ্ছে। তুষার আর দেরি করলো না। তুষিকে জড়িয়ে ধরে পিঠে ব্লাউজের চেন চট করে খুলে দেয়। সারা মুখে অজস্র আদর দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামে। ঠোঁট, গাল, গলা, অতঃপর বুকে চুমু খায়। ভালোবাসার এক নতুন অনুভূতির জোয়ারে আজ ভাসবে দুজন। তুষারের একের পর এক বেহায়া স্পর্শে প্রথমে ছটফট করলেও পরে মেনে নেয় তুষি। নিজেও জড়িয়ে ধরে পাগলের মতো চুমু খায় তুষারকে। এক উন্মাদনার মত্ত হয়ে নিশেরাতে চার দেওয়ালের মাঝে দুটি মানব মানবের ঘন নিঃশ্বাস আছড়ে পড়ে। প্রতিটি লোমকূপে তুষারের বেহায়া স্পর্শে তুষির দেহ ঠান্ডা হয়ে যায়। শেষ রাতের দিকে ঘুমানোর ফলে সকাল 8টায় তুষির ওঠার নাম নেই। ফজরের সময় তুষার গোসল করে নামাজ পড়ে নেয়। জায়নামাজ রেখে বিছানায় তুষিকে হাজার ডাকলেও কাজ হয় না। ব্লাউজের জায়গা মেঝেতে থাকায় বুক পর্যন্ত কাঁথা দিয়ে বেঘরে ঘুমাচ্ছে। কাল যার মুখে এক ফোঁটাও দাগ ছিল না, আজ সেই দেহেই অসংখ্য দাগে ভরপুর। তার লাল হওয়া ঠোঁটে আলতো চুমু খায়। তুষার কাঁথার নিচে গিয়ে তুষিকে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে বলে, উঠে গোসল করে আয় বেয়াদব, নামাজ পড়ে ঘুমা। তুষি বিরক্ত হয়ে ভ্রু কুঁচকে জবাব দেয়, সারা রাত ঘুমাতে দাওনি, এখন বিরক্ত করলে খবর আছে। তুষার হেসে কাঁথার নিচে মাথা দেয়। তুষির খোলা বুকে থুতনি ঠেকিয়ে চুমু খেয়ে বলে, আচ্ছা বিরক্ত করলাম না, চল ঘুমাই। সকালে রাধিবার ডাকে দুজনের ঘুম ভাঙে। তুষার চোখ খুলতে থাকে, সারা গায়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে তুষি। সকালের মিষ্টি রোদ বারান্দায় উপচে পড়ছে। আড়মোড়া ভেঙে বিছানায় হেলান দিয়ে তুষির উদ্দেশ্যে বলে, ভাই, বাসা ভর্তি মেহমান, দোহাই লাগে এবার ওঠ। তুষি হালকা নাড়াচাড়া করতেই তলপেটে মোচড় দিয়ে ওঠে। তৎক্ষণাৎ চোখ খিচে বলে, উহ,
ব্যথা করছে তুষার ভাই। তুষার কপাল কুঁচকে ভাবুক হয়ে জবাব দেয়। আজ হালকা ব্যথা করবেই, ফ্রেশ হয়ে পেইন কিলার খা। তুষি ব্যথায় ঠোঁট কামড়ে ধরেছে, দু হাতে কাঁথা খামচে ধরে ব্যথা সহ্য করার চেষ্টা করছে। তুষার আবারও শুয়ে বুকে টেনে নেয়, ঠোঁটে চুমু খেয়ে বলে, দেখি কোথায় ব্যথা করছে। কাল আদর কম হয়েছে তাই ব্যথা করছে, কোনো সমস্যা নেই। আজ রাতে দ্বিগুণ আদর করব। প্রথম তো তাই অল্প দিয়েছি। ছোট মানুষ, কখন আবার সামলাতে না পেরে জ্ঞান হারাস। তুষি ভেতরে লজ্জায় মরি অবস্থা। হায় আল্লাহ, কালকের কথা মনে পড়তেই ইচ্ছে করছে ফ্লোর খুঁড়ে মাটির নিচে ঢুকে পড়তে। এই অসভ্য তুষার ইজ্জতের 12টা বাজিয়েছে কাল। 70 কেজি ওজনের হাতির মতো শরীর তুষির এটুকু মেয়ে কতই বা সামলাতে পারবে। অবশ্য সেও সামলাতে পারেনি, শেষে আদরে আরও কাছে টেনেছে। কিন্তু দেখো, আজ ঠিকই লজ্জা দিতে উঠে পড়ে লেগেছে। তুষি লজ্জার কিছু বুঝতে না দিয়ে রেগে তাকায় ওর দিকে। ডান হাত উঠিয়ে কিছু বলতেই তুষার ওর মুখ চেপে ধরে ফিসফিস করে বলে, বেবি, একদম পারফেক্ট তুমি, দেখতেও হট, কাজেও হট। বাজে বকবে না ফাজিল, দূরে যাও বলছি। ইস কি ঢং! সারা রাত তোর সব কিছু আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি, এই মাথা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত। এখন লজ্জা পাচ্ছিস? তবে আয়, আবার আদর করে লজ্জা ভেঙে দেই। চুপ করো অসভ্য লোক, ব্যথায় নড়তে পারছি না। জঙ্গলি ভূত কি সাধে বলি? কি করেছিস আমার গায়ে? আজ মুখ দেখাবো কিভাবে? ঠোঁট থেকে শুরু করে সম্পূর্ণ শরীরে দাগ। জঙ্গলির মতো দাঁত রাখিস, সবগুলো দাঁত উঠিয়ে নিব। তুষি রেগে গলা টিপে ধরে তুষারের। তুষার উচ্চস্বরে হেসে আবারও গলা কামড় বসিয়ে দেয়, ঠোঁট টিপ মেরে বলে, জঙ্গলি ভূত বলার শাস্তি। আবারও বলবি? তুই আমার পিঠে বুকে কি করেছিস জানিস? দেখ, রাক্ষসীর মতো মাংস তুলে ফেলেছিস বেয়াদব। আমিও তোর 2 হাতের নখ কেটে দিব। আর আমি একাই গলায় কামড় বসিয়েছি। রাক্ষসী তুই যা করেছিস, পারলে কামড়িয়ে ছিঁড়ে ফেলতি। তুষি জোরে ধাক্কা দিয়ে কাঁথা গায়ে পেঁচিয়ে উঠে দাঁড়ায়। কাল রাতে তখন সে কি হুঁশে ছিল। পেটে এখনও তীব্র ব্যথা। পা টিপে টিপে বাথরুমে গিয়ে দরজা লাগায়। দেখতে পায় তার কাপড় আগে থেকেই রাখা আছে। মুচকে এসে আয়নার সামনে যেতে লজ্জায় বুক টিপ টিপ করে। এ মুখ দেখানোর এক বিন্দুও জো নেই। গলায় অসংখ্য লাভ বাইট। কালকে রাতের কথা মনে হতেই লজ্জায় মুখ লুকায় কাঁথায়। ইস, কি থেকে কি হয়ে গেল। তুষার বিছানা ঠিক করার সময় চোখ যায় সাদা বিছানার চাদরে। লাল বর্ণের রক্ত শুকিয়ে কালচে হয়ে আছে। তখনই তার বোঝার বাকি রয় না এটা কিভাবে হলো। তাড়াহুড়ো করে বিছানার চাদর উঠিয়ে বাথরুমের সামনের বালতিতে রাখে। ওয়ার্ড্রপ থেকে আরেকটা নতুন চাদর বের করে বিছানায় বিছিয়ে নেয়। এরপর বালতি হাতে নিয়ে বাথরুমের দরজার সামনে গিয়ে তুষিকে ডাকলো। তুষি দরজা খোল, একটু কাজ আছে। না, গোসলের সময় আর বিরক্ত করো না, পরে আসবে, যাও। খুলবি নাকি দরজা ভাঙবো? তুষি রেগে গায়ে টাওয়াল পেঁচিয়ে দরজা খুলে উকি দেয়। কি সমস্যা? সর, ভেতরে যেতে দে। তুষিকে হালকা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে চাদর ভিজালো। উঠে হাত ধুতে তুষির দিকে তাকায়। লজ্জায় পেছন দিকে মুখ করে দাঁড়িয়েছে তুষি। তুষার ভেজা চুলে হাত গলিয়ে বলে, ভালোবাসি সোনা, আমাকে এত সুন্দর মুহূর্ত দেওয়ার জন্য অনেক ভালোবাসা। ডুকরে ওঠে তুষি। তুষারকে দু হাতে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে বলে, বিশ্বাস হলো তো? কেউ আমাকে স্পর্শ করেনি, তুমিই প্রথম, তুমিই শেষ। আমি জানতাম বোকা, কাঁদিস না, অনেক ভালোবাসি চুন্নি। তুষি চোখ গরম করে তাকাতেই হেসে শক্ত করে জড়িয়ে ধরে তুষার। কপালে চুমু খেয়ে বেরিয়ে যায় তুষিকে গোসলের টানা দিয়ে। তুষিও ধীরে ধীরে গোসল করে বেরিয়ে আসে। হালকা কালো রঙের সুতির শাড়ি পরে ভেজা চুল টাওয়াল দিয়ে মুছে নেয়। তবুও চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। তুষার ততক্ষণে বাইরে চলে গেছে। তুষিও ভালোভাবে ঘোমটা দিয়ে গলা যথেষ্টভাবে ঢেকে নিল। এরপর রুম থেকে উকি দিয়ে দেখলো সবাই ড্রয়িং রুমে কথা বলছে। সেও পা টিপে টিপে সেখানে আসতেই রাধিবা বলে, ঘুম কেমন হলো তুষি? ভালো। মামি কোথায়? রাধিবা উচ্চস্বরে হেসে ওঠে, হাত দিয়ে ইশারা করে রান্নাঘরের দিকে। তুষি নিজের বোকামিতে চোখ খেচে বন্ধ করে সেদিকেই পা বাড়ায়। রান্নাঘরে উকি দিয়ে নূরজাহানকে বলে, কি রান্না করছো মামি? সুমনা হাহা করে হেসে উঠে জবাব দেয়। শাশুড়ি যখন মামি, বাহ, ভালো মানিয়েছে। নূরজাহান চোখ পাকিয়ে তাকায় সুমনার দিকে। তুষির হাত ধরে গালে চুমু খেয়ে বলে, মা বলে ডাক, একবার ডাক। ছোট থেকে যাকে মামি ডেকে এসেছে আজ হঠাৎ করে কিভাবে মা ডাকবে। এক প্রকার জড়তা ঘিরে রেখেছে তাকে। তবুও কাচুমাচু করে বলল, মুখ দিয়ে বের হচ্ছে না, কি করব মামি? আচ্ছা, যখন ইচ্ছে তখন বলিস, দরকার হলে কখনো বলতে হবে না। বোনের অভিমানে সুমনা মিটিমিটি হাসছে। তুষি নূরজাহানের দিকে তাকিয়ে ঢোক গিলে চোখ বন্ধ করে বলল, আচ্ছা মামি, মামি হয়েছে। কথা শেষ হতেই দৌড়ে পালায় তুষি। নূরজাহান প্রথমে মুখ ফোলালেও সুমনার হাসিতে সেও ফিক করে হেসে ওঠে।
মনে মনে আওড়াই। সকল মেয়ে আস্তে আস্তে না হয় মা বলতে শিখ, আমি অপেক্ষায় থাকবো। তুষি ড্রয়িং রুমে যেতেই হামিদা বেগম রুম থেকে ডেকে উঠলেন। তুষি রে, আয় নাতবো, জরুরি কথা আছে তোর লগে। নানুর কথায় ঘোমটা ভালোভাবে মাথায় দিয়ে তার রুমে প্রবেশ করে। দেখতে পায় পানের বাটা কোলে নিয়ে বসে আছে। সেও বিছানার একপাশে বসে জবাব দেয়। তুমি কি সারাদিন পান খাও? আমাকে একটা দাও, খেয়ে দেখি কেমন লাগে। আমার কথা বাদ দে, আগে কাল রাতে নানু ভাই আদর সুহাগ ঠিক মতো করছে তো? তুষি লজ্জায় নুয়ে মাথা নিচু করে রাখে। বুড়ো মানুষের এই একটাই সমস্যা, লজ্জা দিতে প্রস্তুত। হামিদা বেগম তুষিকে চুপ থাকতে দেখে ফোকলা দাঁতে হেসে ওঠে। বুঝছি, তোর মুখ দেখেই বুঝছি। জানোস, আমিও তোর নানার পিছে ঘুরঘুর করতাম আদর সুহাগের জন্য। তোর নানাও ছিল ভারী আমুদের মানুষ। বিয়ার 2 বছর পর্যন্ত রাতে একটুও ঘুমাইতে দিত না। আগে মানুষ বুঝুসই তো। এখন যত পারস আদর সুহাগ আদায় করে নে। নাতি আমার খুব ভালোবাসে তরে। তুষির কান দিয়ে অনবরত ধোঁয়া বের হচ্ছে, কিরকম ঠোঁট কাটা কথাবার্তা। সে নিজেকে সামলিয়ে বলল, নানু, তুমি যা ভাবছো তেমন কিছু না। চুপ কর সিরি, বিয়ার পর মেয়েদের গায়ের সৌন্দর্য দ্বিগুণ বাড়ে। তোরেও আজ অন্যরকম সুন্দর লাগতাছে। আমি আগের মানুষ, সব বুঝি আমি। তা জামাই খালি আদরই দিছে, আর কিছু দেয় নাই? আর কি দিব? পাগল মিয়া, শিখাইয়া দেই শোন। কইবি আমার গহনা লাগবো, শাড়ি লাগবো, এইটা লাগবো, এসবও চাইবি। আর একটা কথা, প্রতিদিন ওর সামনে শাড়ি পইরা ঘুরঘুর করবি, তাইলেই আদরের উপরে রাখবো সব সময়। আমরা ছোটকাল থাইকা শাড়ি পরতাম, তোরা বুঝোস না। কি সব 3 পিস পইরা ঘুরোস? শাড়ি পরলে জামাই খুশি হয়, বুঝলি? তুষি ওপর নিচে মাথা ঝাঁকিয়ে মুখ বাঁকিয়ে বলল, বুঝলাম। তুমি থাকো বুড়ি এই সব নিয়ে, আমি গেলাম। মুখে খালি বাজে কথা। হামিদা বেগম হেসে হাত থেকে পান মুখে পুরলেন। তুষির ভীষণ খিদে পাওয়ায় নূরজাহানকে ডেকে ডাইনিং টেবিলে বসে পড়ে। তুষারের কোনো পাত্তা নেই, সেই যে বেরিয়েছে আর বাসায় আসার নাম নেই। তুষির খাওয়ার সময় মাথার ঘোমটা খানিকটা সরে যায়। কখনো এতটা সময় শাড়ি সামলে রেখেছে কিনা সন্দেহ। আজই শেষ। বুড়ো যতই বলুক কখনো মনের ভুলেও শাড়ি পরবে না। মারিয়া রুম থেকে বেরিয়ে খাওয়ার জন্য ডাইনিং টেবিলের সামনে আসে। হঠাৎ তুষির ঠোঁটের নির্দিকে দৃষ্টি যেতেই গলাতেও চোখ আটকে যায়। সাথে সাথে মারিয়ার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। চুলের পানিতে ফ্লোর ভিজতেই তার বোঝার বাকি রইল না রাতে কি হয়েছে। মাথায় এক প্রকার রাগ জেদ কাজ করছে। মেয়েটাকে খুব বেশি ভালোবাসে তুষার। বিয়ে হতে দেরি, কিন্তু ভালোবাসতে দেরি নেই। সব ভালোবাসা কাল তুষির মাঝেই ঠেলেছে। এসব মাথায় বারবার ঘুরতে থাকে মারিহার। রাগে চোখ দিয়ে পানি বেরোতেই রুমে চলে যায়। সুবনা বেগমকে জোরে জোরে ডাকতেই রান্নাঘর থেকে দৌড়ে আসে তিনি। কি হয়েছে? এভাবে চিল্লানোর মানে কি? সকালে নাস্তা করেছিস? তুষির সাথে বসে থাকতেও তো পারিস। মেয়েটাকে সময় দিবি, তা না রুমে চিল্লাচিল্লি করছিস। মারিয়া সব কাপড় গুছিয়ে ব্যাগে রেখে বোরখা গায়ে দেয়। চোখ দুটো মুহূর্তে লাল বর্ণ ধারণ করেছে তার। রেগে ফুঁসে উঠে বলে, রেডি হও, ভার্সিটি থেকে ফোন এসেছিল, আজই বিকেলে যেতে বলেছে। মাথা কি পুরোপুরি খারাপ হয়েছে তোর? কি আবোল তাবোল বকছিস? আমাদের আরো 2 দিন থাকার কথা। মা, আমি কি আসতে চেয়েছিলাম? জোর করে নিয়ে এসেছো আমাকে, এখন যেতে চাইছো না কেন? রাধিবা কোথায়? ডাকো। তোরা যা, আমি পরে যাব। মায়ের কথা শেষে মারিয়া বিছানা থেকে ফোন ছুঁড়ে মারে। উচ্চস্বরে চিল্লিয়ে বলে, বেশ, থাকো তুমি, আমি এক মুহূর্ত এখানে থাকবো না। কথা শেষে বেরিয়ে যায় মারিহা। রাধিবাকে সোফা থেকে টেনে তুলে রুমে নিয়ে আসতেই পাশ থেকে তুষি বলে ওঠে, কি হয়েছে আপু, এভাবে টেনে নিচ্ছ কেন? এই মেয়ে, তোমাকে মাঝখানে কথা বলতে বলেছি? চুপচাপ নিজের কাজে মন দাও, নয়তো খারাপ কিছু হয়ে যাবে। গলায় আওয়াজে তুষি ভয়ে ঢোক গিলে মাথা নিচু করে রাখলো। হুট করে এই মেয়ের কি হয় কে জানে। মারিয়া রুমে এসে রাধিবাকে বোরখা পরাতে পরাতে বলে, আমাকে হাসি খুশি দেখতে চাস না? রাধিবা বোরখা পরে ভ্রুকুচকে জবাব দেয়, দেখাবো। এসব উল্টাপাল্টা কি করছিস? হুট করে কি হলো তোর? আমাকে সব বল, এরপর তুই যা বলবি তাই হবে। কি শুনতে চাস? এই বাসায় আমার দম বন্ধ হয়ে আসছে, সহ্য হচ্ছে না এসব। চোখের সামনে দেখলেই ইচ্ছে করছে ওই হাসি চিরদিনের জন্য নিভিয়ে দিই, মুখে অ্যাসিড দিয়ে ঝলসে দিই। অসহ্য আপু, 100 বার বুঝিয়েও কোনো লাভ নেই, তুই বাচ্চাদের মতো করছিস।
থাপড়িয়ে গাল ফাটিয়ে দিব। তাদের কথার মাঝেই সুমনা সহ নূরজাহানও মারিহার রুমে প্রবেশ করে। এভাবে সবকিছু গোছাতে দেখে কপাল কুঁচকে বিস্মিত হয়ে বলে, কি হচ্ছে এসব? কোথায় যাচ্ছিস মারিয়া? মারিয়া হাতে ব্যাগ নিয়ে নূরজাহানের সামনে দাঁড়িয়ে উত্তর দেয়, সরি খালামণি, এই বাসে সারা জীবনের জন্য থাকতে চেয়েছিলাম, কিন্তু পোড়া কপালে এসব ইচ্ছে পূরণ হয় না। মা থাকুক, আমি আর রাদিবা যাচ্ছি বাসায়। ভার্সিটি থেকে জরুরি কল এসেছে। রাগ করো না প্লিজ খালামণি। আজ কোনোভাবে যাওয়া যাবে না, কাল সকালে তুষার দিয়ে আসবে। এখন আয়, খেয়ে নে। মা থাকুক বললাম তো, আমি আবার আসবো খালামণি, তুমি তুষিকে নিয়ে যেও। নূরজাহান থামাতে গেলে সুমনা তাকে চুপ করিয়ে বলে, যা দুজন, আদরে বাদর হওয়ার বাকি নেই। আমি যতদিন ইচ্ছে ততদিন থেকে তারপর আসবো। তোর বাবাকে বলে দিস। মারিয়া মাথা ঝাঁকিয়ে রাদিবাকে নিয়ে বাসা থেকে বের হয়। তুষিও কৌতূহলে তাদের পেছন পেছন আসে। সিঁড়ি বেয়ে নিচে আসতে তুষারকে দেখে থমকে যায় মারিহা। আজ লজ্জা শর্মের মাথা খেয়ে এতদিনের সব কথা বলে দিতে ইচ্ছে করছে। মনের মানুষের মুখে কি সুন্দর স্নিগ্ধ হাসি। কষ্টে চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়তেই তুষারের কথাই হুঁশ ফেরে। কোথায় যাচ্ছিস তোরা? রাধিবা বোনের দিক তাকিয়ে ফুস করে দীর্ঘশ্বাস ফেলতেই চট করে মারিহা তুষারকে জড়িয়ে ধরে। দু হাতে শক্ত করে ধরে ডুকরে ওঠে সে। আকস্মিক ঘটনায় তুষার হকচকিয়ে যায়। মারিয়াকে আলতো করে ধরে ধমকে ওঠে তুষার। মারিহা, কি করছিস এসব? একটু জড়িয়ে ধরো প্লিজ তুষার ভাই, অনেক ভালোবাসি তোমায়। কেন আমাকে এভাবে কষ্ট দিলে? আমাকে ভালোবাসলে কি খুব বেশি অপরাধ হয়ে যেত? মারিয়ার কথাই রেগে চোখ মুহূর্তে লাল হয়ে যায় তুষার। দু হাতে শক্ত করে ধরে ধাক্কা দিয়ে খানিক দূরে সরায়। মস্তিষ্ক গরম হয়ে গেছে এসব কথা শুনে। নিজেকে কন্ট্রোল করতে না পেরে ঠাস করে থাপ্পড় মেরে দেয় গালে। রাগে হিড়হিড় করে মারিয়ার উদ্দেশ্যে বলে, যতটুকু লিমিট ছিল আজ সবটুকুই ক্রস করেছিস। যা, এই মুহূর্তে বাসা থেকে বিদায় হ। আজকের পর থেকে কোনো দিন আমার সামনে আসবি না। তুই জানিস আমি তুষিকে ভালোবেসে বিয়ে করেছি, তাও এসব কিভাবে বলিস? লজ্জা শরম সব ধুলোই মিশিয়ে দিয়েছিস আজ। মারিয়া ফুপিয়ে কেঁদে উঠতেই রাধিবা বাহু ধরে বেরিয়ে যায়। তুষার দু হাতে চুল খামচে ধরে বড় বড় করে শ্বাস ফেলে সামনে তাকাতে দেখতে পাই তুষি অশ্রুসিক্ত চোখে দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার মানে একটু আগের ঘটনা সব দেখে ফেলল। তুষার দীর্ঘশ্বাস ফেলে তুষির হাত ধরতেই রেগে ধাক্কা দিয়ে দৌড়ে রুমে চলে যায় সে। দরজা বন্ধ করে দুকড়ে ওঠে তুষি। এখন সব পরিষ্কার। এর জন্য সবসময় খারাপ ব্যবহার করতো মারিহা। কিভাবে পারলো জড়িয়ে ধরতে? অবরত হেসকে তুলে কেঁদে কেটে ঘুমিয়ে যায় তুষি। এদিকে তুষার দরজা অনেকবার করাঘাত করলেও লাভ হয় না। শেষে নূরজাহান কিছু জিজ্ঞেস করতেই কিছু হয়নি বলেই আবার বাসা থেকে বেরিয়ে যায়। দুপুরের দিকে তুষি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টিভি রুমে আসে। সোফার কোণে বসে রিমোট হাতে নিতেই নূরজাহান প্রশ্ন ছড়ে তার দিকে। তুষার এখনো বাসায় আসেনি? কি হয়েছে তোদের? আজ সবাই আমার মাথা খারাপ করে দিচ্ছিস। তুষি জবাব না দিয়ে আগের মতোই টিভি দেখায় মন দেয়। আজ উচিত শিক্ষা দেবে ওই বন মানুষকে। তাকে কেন জড়িয়ে ধরবে? রেগে দাঁতে দাঁত চেপে সেখানেই বসে রইল। নূরজাহান 2-3 বার জিজ্ঞেস করার পরও যখন আশানুরূপ উত্তর পেল না, ফুস করে নিঃশ্বাস ফেলে কাজে চলে যায়। জাহালাকে পেছন ঘুরে চেঁচিয়ে উঠল নূরজাহান। আমার কথা কানে যায় না তোর? উত্তর না দিলি খাবার খেয়ে আমাকে উদ্ধার কর। তুষির তবুও কোনো হেলদোল নেই। সেখানে আধা ঘন্টার মতো ঘাওড়ামি করে বসে রইল। অতঃপর নিজেই টেবিল থেকে ভাত বেড়ে অল্প খেয়ে আবার রুমে চলে যায়। বিকেলের দিকে আজাদ হোসেন আসার পরপরই তুষি তার সামনে দৌড়ে গিয়ে বলে, মামা আমাকে বাসায় নিয়ে চলো। গায়ে শার্ট খুলে আজাদ হোসেন গা এলিয়ে দেয় সোফায়। তুষির হাত টেনে পাশে বসে জবাব দেয়, একটু পর তুষার নিয়ে যাবে। কোথায় তুষার? জানি না, তুমি নিয়ে যাবে নাকি বলো, নয়তো একাই চলে যাব। আজাদ হোসেন কপাল কুঁচকে কিছু ভাবছে। তখনই কোথা থেকে নূরজাহান এসে বলে, তোমার ছেলে আর ছেলের বউয়ের মাথা তো সব গেছে। আর এই যে আমাকে দেখছো, দুজন পাগল করে ছাড়লো। যাও নিয়ে যাও। সকাল থেকে মুখে কুলু পেটে রেখেছে, যত কথা জিজ্ঞেস করলো উত্তর নেই। মামি, বললাম তো কিছু হয়নি, মায়ের কথা মনে পড়ছে। নূরজাহানের উদ্দেশ্যে এ কথা বলেই আজাদ হোসেনকে জড়িয়ে ধরে আবদার করে তুষি। নিয়ে যাবে না? আজাদ হোসেন হেসে মাথায় হাত বুলিয়ে আদর করে বললেন, মায়ের কথা ফেলতে পারি? যাও রেডি হও, দিয়ে আসি। তুষার বাসায় আসলে পাঠিয়ে দেব। হতচ্ছাড়া, আজ আসুক বাসায়। বিয়ে করেছে কাল, আজই কিসের অভিমান? নূরজাহান রেগে গজগজ করতে করতে চলে যায়।
তুষি উঠে রেডি হতে রুমে প্রবেশ করে। ব্যাগে টুকটাক কাপড় নিয়ে বোরখা পরে নেয়। সবকিছু নূরজাহান আগে থেকেই বানিয়ে রেখেছিল। তুষি মুচকি এসে বেরিয়ে আসতেই দেখতে পায় সবাই সেখানে বসে আছে। হামিদা বেগম, সুমনা আর নূরজাহানকে আদর করে তুষি বেরিয়ে আসে আজাদ হোসেনের সাথে। সিএনজিতে উঠে এ বাসায় আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যায়। কলিং বেল দিতেই আমিনা বেগম দরজা খুলে খুশিতে জড়িয়ে ধরে তুষিকে। ভাইকে দেখে খুশি যেন আরো দ্বিগুণ হলো। পেছনে কয়েকবার উঁকে দিয়েও যখন তুষারকে দেখতে পেল না, তখন তুষির গালে হাত রেখে বলল, তুষার কোথায়? আজাদ হোসেন ভেতরে এসে বলল, বন্ধুদের সাথে হয়তো তোষের মন পড়ছিল তোর জন্য, তাই নিয়ে আসলাম। আমিনা বেগম মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। তখন বাসার সবাই সেখানে উপস্থিত। জান্নাত, তান্না আর রিমি তুষিকে ধরে খুশিতে চেঁচিয়ে ওঠে। তুষিকে রুমে নিয়ে তাদের কত রকম কথা। তান্না গালে চুমু খেয়ে বলল, তুষার আসেনি? তার সাথে এবার রিমি। জান্নাতও তাল মেলায়। তুষি জবাব না দিয়ে উঠে দাঁড়ায়। গায়ের বোরকা খুলে ওয়াশরুম থেকে শাড়ি চেঞ্জ করে টি শার্ট আর প্লাজো পরে নেয়। গায়ের ওড়না গলায় ভালোভাবে পেঁচিয়ে এসে জবাব দেয়। আসবে হয়তো। জান্নাত সন্দিহান হয়ে বলে, সমস্যা কি বলো তো? মুখ এমন পেঁচার মতো করে রেখেছিস কেন? ঘোড়ার ডিম হয়েছে। ভাইয়ারা কোথায়? অফিসে। আহির আর রাজান একটু বেরিয়েছে, কাছে ঘোরাঘুরি করতে গেল। তুষি ঠোঁট গোল করে ওহ বলেই বিছানায় শুয়ে পড়ল। জান্নাত আর তান্না তুষিকে একা রেখে বেরিয়ে যায়। মামুর সাথে আড্ডা হয় না কতদিন। বিয়ের তোড়জোড়ে আদর খাওয়া হয়নি, তাই তারা চলে যায় নিচে। রিমি আপাতত চুপচাপ তুষিকে পর্যবেক্ষণ করছে। চোরা চোখে চেয়ে ঠোঁট কামড়ে বলল, এই তুষি, ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে? আমাকে বল, সাজেশন দিই। তুষি মুখ বাঁকিয়ে বলে, তোর খবর কি তাই বল। কাল রাত কেমন কাটলো? রাজন ভাই সেই লেভেলের রোমান্টিক। ওই যে গলায় কতগুলো লাভ বাইট দেখতে পাচ্ছি। বিয়ে করবে না বলে পণ করেছিলে, এখন আবার আদর খেয়ে দিব্যি বসে আছো। সবই বুঝি, খাই না সুজি। তুষির কথায় ভরকে চাই রিমি। নিজের গায়ে তেল না দিয়ে কিভাবে রিমিকে পচালো। আর ওই রাজনের সকাল থেকে খোঁজ নেই। সামনে পেলেই পেটে ছুরি ঢুকিয়ে দেবে রিমি। কাল রাতে এক বিন্দু ঘুম আসেনি তার। আদর পাওয়ার তীব্র ইচ্ছে রন্ধে রন্ধে জেগেছে। জ্বালিয়ে মারার জন্য রাজন এসেছিল কাল। ফাজিলের ফাজিল। রিমি চোরের মতো গলার ওড়নাটা আরো ভালোভাবে পেঁচিয়ে মেয়েকে রাগ দেখিয়ে বলল, শয়তান, তোর মতো সবাইকে ভাবিস। ঠোঁট দুটো দেখেছি, আস্ত রাখিনি তুষার ভাই। না জানি কি কি করেছে তোর সাথে। ওই জঙ্গলি ভূতের কথা আমার সামনে বলবি না। পারফেক্ট নাম দিয়েছি তুষি, কাজে দেখিয়ে দিয়েছে কাল। তুষি রেগে ফুসফুস করতেই খিলখিলিয়ে হেসে দৌড়ে চলে যায় রিমি। তুষি ফোন নিয়ে কালকের সব ছবি এক এক করে দেখতে লাগলো। তুষারের বাসায় আস্তে আস্তে রাত 9টা বাজলো। নূরজাহান দরজা খুলেই এক প্রকার তিক্ত কথা শুনিয়ে দেয় তাকে। নবাবজাদা হয়েছিস, সারাদিন কোথায় ছিলি? তুষার মায়ের কথা এক বিন্দু পাত্তা না দিয়ে ভেতরে ঢোকে। রুমে প্রবেশ করতে চোখ দুটি আপনা আপনি বড় হয়ে যায়। তার সারা ঘর এলোমেলো। তুষির কোনো চিহ্ন নেই। ফুস করে নিঃশ্বাস ফেলে বেরিয়ে এসে উচ্চস্বরে বলে, তুষি কোথায় মা? ওর ব্যাগ জিনিসপত্র কোথায়? বাপের বাড়ি চলে গেছে। খুশি হয়েছিস? মুহূর্তে তুষার রেগে হাত মুষ্টি করে জোরে দেওয়ালে আঘাত করে। চোয়াল শক্ত করে জবাব দেয়, কার সাথে গেল? আজই এত সাহস কোথায় পায়? নূরজাহান উত্তর দিল না। সুমনা বেগম তার কাছে এসে পিঠে হাত বুলিয়ে শান্ত হতে বলে তুষারকে। একা যায়নি, তুই আসতে দেরি করেছিস তাই ভাইজান নিয়ে গেছে, এখন তুই যা। তুষার বড় বড় দম নিয়ে চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তৃষ্ণার্ত গলা ভিজিয়ে বাসার বাইরে বেরোতে নূরজাহানের কণ্ঠ ভেসে আসে, আজ থেকে খালি হাতে ধ্যান ধ্যান করে যেও না। এখন আর তুমি ভাইয়ের ছেলে নও, ওই বাড়ির মেয়ের জামাই। বাজার থেকে মিষ্টি দই নিয়ে যেও। বাচ্চাদের জন্য ফল ফ্রুটস, আমাকে যেন কথা শুনতে না হয়। ছেলেকে কিচ্ছু শিখায়নি। তুষার জোরে ধাক্কা মেরে গেটের বাইরে চলে আসলো। গাড়িতে উঠেই মনে মনে ভাবতে থাকে, আজ ওই পুচকে মেয়েকে আচ্ছা মতো শাস্তি দেবে। আগামাতা না বুঝেই শুধু রাগ করা। একবার ফোন পর্যন্ত করে গেল না। এইবার নিয়ে এসে পায়ের হাড্ডি কুনে কুনে ভেঙে বাসায় বসিয়ে রাখবে। বাপের বাড়ির নাম মুখেও যাতে আনতে না পারে। পাশের বাজার থেকে পর্যাপ্ত পরিমাণ মিষ্টি আর 3টি দই কিনে নেয়। রিমিতের জন্য আইসক্রিম আর চকলেট। প্রায় 1 ঘন্টা পর তুষিতের বাসায় পৌঁছালো তুষার। আমিনা বেগম খুশিতে আত্মহারা ভাইয়ের ছেলেকে দেখে হাতে সব জিনিসপত্র টেবিলে রেখে পাশে বসায়। তার বাবা আজাদ হোসেন ইতিমধ্যেই ঘুমে। বাসা প্রায় অর্ধেক মানুষ ঘুমিয়ে পড়েছেন। কাল সারাদিন নানান কাজে ব্যস্ত থাকায় আজ নিমেষেই ঘুম চোখে ধরা দিয়েছে সবার। জেগে আছেন রামিম, রাজন আর ডালিয়া। আমিনা বেগমের সাথে টুকটাক কথা বলে 3 মেয়ের জামাই হালকা খাওয়া দাওয়া করে নেয়।
তানা অসুস্থ থাকায় রামিম আগেই চলে গেল। রাজনের সাথে বেশ খানিক সময় আড্ডা দিল দুজন। কে কি করেছে, চাকরিতে রাজনের অনুভূতি কেমন, সব টুকটাক কথা। শেষে রাজনকে বিদায় দিয়ে তুষির রুমে যায়। এর আগেও যতবার এই রুমে এসেছে পারমিশন নিতে হয়েছে তাকে, আজ কোনো পারমিশনের দরকার নেই। দরজা খোলা থাকায় তুষার ভেতরে ঢুকে দেখলো বিছানায় 4 হাত পা এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে তুষি। ঘুমের করে ফুসফুস করে নিঃশ্বাস ছাড়ছে। গায়ের ওড়না এমনভাবে পেঁচিয়েছে আর একটু নড়াচড়া করলেই ফাঁস লেগে যাবে। তুষার ধীর পায়ে হেঁটে পকেটে ছোট বক্সটা ড্রেসিং টেবিলের উপরে রাখলো। গায়ে টি শার্ট খুলে রাখে পাশে চেয়ারের উপর। এরপর বিছানায় শুয়ে তুষির গলা থেকে ওড়না খুলে ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। শক্ত হাতে জড়িয়ে ধরে তার সারা মুখে এলোপাতারি চুমু খায়। পুষ্ট এসে বাম হাত দিয়ে তুষির টি শার্ট গলিয়ে পেটে বিচরণ করতেই ঘুমের মাঝে চমকে তাকায় তুষি। তুষারের হাতের উপর নিজের হাত রেখে ফুঁসে ওঠে, অসভ্য লোক, দূরে যা, ইহার কাছে যা। তুষার আরো গভীরভাবে ছুঁয়ে দিতেই মুহূর্তে সারা শরীর শিরশির করে ওঠে তুষির। শুকনো ঢোক গলে মিনমিন স্বরে বলে, দেখ, আমাকে স্পর্শ করবি না। তুষার আস্তে ধীরে তুষির কানের লতিতে কামড় বসায়, ঘাড়ে ঠোঁট ছুঁয়ে ফিস ফিসায়। তুই ছাড়া আর কাকে স্পর্শ করব? আয় আদর দেই। বউকে আদরের উপর না রাখলে শয়তানের নজর লাগে। এই যেমন আজ সকালেই শয়তান আমার উপর ঝাঁপিয়ে পড়েছিল। এখন আমি দূরে থাকলে কাল যদি তোর উপর ঝাঁপিয়ে পড়ে তখন কি উপায়? আমি তো কন্ট্রোল করতে পারবো না। ইচ্ছে করবে শয়তানকে খুন করতে। তুষি এক ছটায় অল্প দূরে সরে উঠে বসে, রেগে চোখ গরম করে উত্তর দেয়, মারিহার বাচ্চা, তোকে জড়িয়ে ধরবে কেন? আমি ধরেছি? দোষ কি আমার? নির্দোষ হয়েও বউয়ের আদর থেকে বঞ্চিত হচ্ছি। বড়দের কাছে শুনিস নাই, স্বামীর ডাকে সাড়া না দিলে পাপ হয়? তুষি একটু ভেবে দেখলো আসলে তুষারের দোষ নেই, তবুও নিজের জামাইয়ের পাশে কাউকে সহ্য হয় না। সেখানে ডিরেক্ট জড়িয়ে ধরলো। তুষারের দিকে তাকাতে দেখতে পায় তার চোখে আজও কামুকতা ভর করেছে। মনে মনে ঘাবড়ে গেলেও মুহূর্তে রাগ দেখিয়ে উত্তর দেয়, যা পাপ হওয়ার আমার হবে। তুই যা অন্য রুমে, আজ শান্তিতে ঘুমোতে দে। তুষার বুঝলো এভাবে রাগ ভাঙানো যাবে না, তাই হঠাৎ উঠে পেছন থেকে তুষিকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। গলায় মুখ বুজে জবাব দেয়, আমি বেঁচে থাকতে কখনোই আমার বউয়ের পাপ হতে দেব না। তুই চুপচাপ শুয়ে থাক, আদর কিভাবে করে শিখে নে। এই নাগাদ বাচ্চাকে বউয়ের আদরও পেতে দে। রাগে দুঃখে ডুকরে কেঁদে ওঠে তুষি। সারাদিনের রাগ ইচ্ছে মতো তুষারের গায়ে ঢালে। বুক পিঠ সর্বোচ্চ শক্তি দিয়ে কিল ঘুষি মারতে থাকে তুষারকে। আজ বন মানুষের নাম ভুলিয়ে দেবে সে। তবুও তুষি এতক্ষণ শত হাত পা ছোড়াছুড়ি করলেও কোনো লাভ হলো না। এদিকে আজ রাগ না ভাঙিয়ে ছাড়বে না তুষার। চট করে তুষির ঠোঁটে নিজের দখলে নিয়ে সব রাগ ঢেলে দেয়। হাতের বাঁধন আরো গাঢ় করে আদর করতে থাকে। ঘাড়ে ছোট ছোট চুমু খেয়ে হালকা কামড় বসায়। এসব অত্যাচার নিতে না পেরে শেষে তুষিও পিঠ খামচে ধরে। তুষারের সাথে সেও সম্পূর্ণ কলটর হারিয়ে তাল মেলায়। তুষারকে দু হাতে জড়িয়ে ধরে বুকের মাঝে চেপে ধরে। আস্তে ধীরে ভালোবেসে তুষার আজও সারা রাত গভীরভাবে আদর করলো। গভীর রাতে পেটে কারো স্পর্শ পেয়ে চমকে ওঠে রিমি। মুহূর্তে চোখ থেকে ঘুম পালিয়ে অদূরে চলে যায়। ভয়ে রিমি দরদর করে কাঁপতে থাকে। কে এসেছিল তার ঘরে? ঘুমানোর আগে দরজা লক করেই ঘুমিয়েছে সে। তরতাজা স্পর্শ এখনো লেগে আছে। ভয়ে দম বন্ধ করা অবস্থা। পাশ ফিরে এলোমেলো হাতে চশমা নিতে চোখে পড়ে নাই। হাত বাড়িয়ে ঘরের লাইট জ্বালাতে দেখতে পাই সম্পূর্ণ ঘর ফাঁকা। মানুষের চিটে ছিটে ফোটাও নেই। দৌড়ে ঘরের এপাশ ওপাশ খুঁজেও কোনো লাভ হয় না। শেষে লাইট জ্বালিয়েই ঘুমানোর চেষ্টা করে, কিন্তু বললেই কি ঘুমানো যায়? এপাশ কাত হয়ে মোচড়ামুচড়ি করেও এক বিন্দু তার ঘুম চোখে ধরা দিল না। শুধু চোখে ভাসলো একটু আগের ঘটনা। এটা কি স্বপ্ন? না, স্বপ্ন কিভাবে এত বাস্তবে নাই হয়? মনে মনে ঘুরতে লাগলো হাজার প্রশ্ন। আবার যদি কেউ রুমে আসে তখন? ভূত হতে পারে। তৎক্ষণাৎ ভয়ে সারা শরীর হিম ভাব হয়ে যায় রিমির। কোনো কিছু না ভেবে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। পাশে রাজনের রুম। সব ভয়, রাগ আর সংকোচ সবকিছু সাইডে রেখে দরজা নক করতেই খুলে যায় দরজা। আলমনির মুখে হাসি ফুটে ওঠে। সামনে তাকিয়ে দেখতে পাই উদাম গায়ে উপর হয়ে বেঘরে ঘুমাচ্ছে রাজন। তাকে দেখে এবার যেন প্রাণ ফিরে পেল রিমি। কাঁপা কাঁপা এলোমেলো পা ফেলে রাজনের পাশে গিয়ে শুয়ে পড়ে। নিজের অজান্তে ভয়ে দুহাটে জাপটে জড়িয়ে ধরে রাজনকে। গুটিসুটি হয়ে তার বুকের ভেতর মাথা রেখে চোখ খিচে রাখে। শরীরে কারো স্পর্শ পেতেই ঘুম ছুটে যায় রাজনের। চোখ মেলে দেখে রিমি শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। এমন ঘটনায় আপনা আপনি কপাল ভীষণ রকম কুঁচকে যায়। অতপর সেও অদর বাঁকিয়ে এসে সোজা হয়ে রিমিকে নিজের দানবের মতো হাতের বাঁধনে আঁকড়ে রাখে। সে এমনভাবে জড়িয়ে ধরে রিমির প্রাণ যেন যায়। তবুও চোরের মতো রাজনের বুকে ঘাপটি মেরে পড়ে রইল।
বউকে বুকে রেখে মাথায় চুমুকে নিশ্চিন্তে দিল এক ঘুম। আজ শত নড়াচড়া করলেও তাকে ছাড়বে না, দরকার হলে বুকের মাঝে ঢুকিয়ে পিষিয়ে মারবে। এভাবে রাজন আস্তে আস্তে সব ভালোবাসা আদায় করে ছাড়বে। শহরজুড়ে বৃষ্টির ঝমঝম শব্দে চারপাশ শান্ত পরিবেশ। গাছের ডালপাতা বৃষ্টির পানিতে ভিজে একাকার। ব্যালকনির সকল ভেজা ফুলগুলোকে দেখতে একদম সদ্য গোসল করা নববধূর মতো লাগছে। তুষি বিকেলে স্নিগ্ধ আবহাওয়ায় গা ভেজাতে ব্যস্ত। আজ সকাল থেকে অসীম ধারায় বৃষ্টি হচ্ছে। কখনো তুমুল বাতাসে গাছের ডালপালা ভেঙে যাওয়ার মতো বৃষ্টির দাপটে মন হয়ে যায় অস্থির। ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে ঘন বর্ষায় গা ভেজাতে, মুক্ত পাখির মতো এখানে ওখানে ছুটে বেড়াতে। তুষি চোখ বন্ধ করে মেঝেতে বসে বৃষ্টিতে পা ভেজালো। কখনো পায়ের নুপুরে ঝুনঝুন শব্দ তুলছে, নয়তো বাহারি ফুলের টপ থেকে লাল টকটকে গোলাপ নিজের মুঠোয় নিয়ে ভেজা চুলের মাঝে গুজে রাখছে। দুপুরে সবাই খেয়ে দিয়ে এই আরামদায়ক উষ্ণময় পরিবেশে জম্পেশ ঘুম দিয়েছিল। তুষারও তাকে জড়িয়ে ধরে বুকে নিয়ে ঘুমালেও 30-40 মিনিটের বেশি বিছানায় টিকতে পারেনি তুষি। মন সকাল থেকে বৃষ্টিতে ভেজার জন্য আনচান আনচান করছে। অনেকবার তুষারের সামনে ঘ্যান ঘ্যান করলেও কোনো কাজ হয়নি। উল্টে তুষার রাগান্বিত হয়ে দিয়েছে এক রামধমক। বৃষ্টিতে ভিজার খুব শখ হয়েছে, যা ভেজ, কিন্তু রাতে জ্বর আসলে আমার সাথে ঘুমাতে আসিস, লাথি মেরে ফেলে দিব বিছানা থেকে। তুষি তখন ইচ্ছে করলো লাঠি দিয়ে ওর মাথা ফাটিয়ে দিতে। সবসময় সুযোগ খোঁজার বাহানায় ছিল কখন তুষার বের হবে, আর সেই ফাঁকে টুপ করে বৃষ্টি বিলাস করবে তুষি। শেষে বিকালে তুষারের 2 হাত মাছ থেকে নিজেকে ছাড়িয়ে ঠোঁট টিপে হেসে ভেজার জন্য দিল এক দৌড়। ব্যালকনির চারপাশে হাত পা নাচিয়ে প্রায় 25 মিনিট ধরে ভিজছে। কখনো এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে চারপাশ দেখছে, আবার কখনো বিষণ্ণতায় চেয়ে মন খারাপগুলো অকারণেই ঘিরে ধরছে। আজ তাদের বিয়ের 16 দিন। বাবার বাড়ি সেই যে তার পরের দিনই এসেছে, আর যাওয়া হয়নি। তাদের সাথে একত্রে তান্না জান্নাতও চলে গেছে নিজেদের শ্বশুর বাড়ি। রাজন 4-5 দিন থেকে চট্টগ্রামে কাজে জয়েন করেছে। রিমির সাথে তার সম্পর্কটা কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না। আদর করেও রাজন তার মন গলাতে ব্যর্থ। রিমির এক কথা, একজনকে মন দিয়ে বসেছে, সেখান থেকে কোনোদিন সরে আসতে পারবে না। বিয়ে নিজের বিরুদ্ধে হলেও সংসার কখনো মনের বিরুদ্ধে করা যায় না। শেষে রাজন দীর্ঘশ্বাস ফেলে তাকে নিজের মতো রেখে চলে যায় চট্টগ্রাম। 2 দিন আগে বাবার বাড়ি যাওয়ার কথা তুষির মুখ থেকে বের করতেই তুষার রাগে কটমট করে তাকায়। আমি যতদিন বাসায় থাকছি ততদিন মরে গেলেও বাপের বাড়ির নাম মুখে আনবি না, নয়তো কুচি কুচি করে কেটে ফেলবো। তুষি মন খারাপ করে টিভির সামনে বসে থাকে। মায়ের জন্য মনটা বড্ড পুড়ছে। কবে যাবে বাবার বাসায়, কবেই বা সবাইকে প্রাণ ভরে দেখতে পারবে। রাগে দুঃখে সারাদিন না খেয়ে বসেছিল তুষি। শেষে তুষার রাত 11টায় বাসায় এসে দেখতে পায় আগের মতোই স্থির হয়ে সোফায় বসে আছে। নূরজাহানও ধমকাধমকি করেও এক চুল পরিমাণ সরাতে পারেনি। তুষারকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তুষি মুখ মুচড়ে অন্যদিকে ঘুরে বসে। অধরবাকে তুষার তড়িৎ গতিতে কোলে তুলে নেয়। তুষিকে কোনো কথা বলতে না দিয়ে বিছানায় ধপ করে ফেলে দরজা নক করে। তুষির খুব নিকটে এসে নরম স্বরে বলে, খুব মন খারাপ? বাবা মায়ের জন্য বুকের ভিতরটা পুড়ে ছাই হয়ে যায়, অথচ আমার মতো নাদান ছেলের যে বউ ছাড়া এক রাতও ঘুম হয় না, তার বেলা বউয়ের আদর ছাড়া লবণ ছাড়া তরকারির মতো বিদ ঘুটে লাগে। বউকে চুমু না খেলে 3 বেলা ভাতে এনার্জি পাই না। এবার বোস, দেশের সুনাগরিক হয়ে আমার মতো জনগণের কষ্ট তুই কি অনুভব করিস না? কিভাবে পারবি এভাবে কষ্টে রেখে বাপের বাড়ি যেতে? চুমু কম হয়েছে? তবে বল, আজ থেকে আরও বেড়ে যাবে, এতে সংসারও হবে ঝামেলা মুক্ত। এসব কথায় তুষির কান ঝাঁঝা করে ওঠে। এই কয়েকদিনে এমন কোনো সময় নেই যে বেহায়া কথা বলে লজ্জায় মারেনি তুষিকে। এবারে লজ্জা পেয়ে নাক তত্তর করে কাঁপছে তার। পাশ থেকে বালিশ তুষারের দিকে ছুঁড়ে জবাব দেয়, তুই থাক বৌনি, আমি যাবই। উফ সোনা, বিয়ের পর লজ্জা শরমের মাথা খেয়েছো নাকি? তুমি থেকে একেবারে তুই, ছি, লোকে কি বলবে? না সোনা, আজ থেকে মুখে তুই আনলেই ওই ঠোঁট ছুরি দিয়ে কেটে দেব। তুষির কষ্টে কান্না পায়। এই লোকটা কি তার মন বুঝবে না? এতটা সহজ কথা বলে তার মিনিং আরো জটিল করে 10টাতে নিয়ে যায়। তুষি শেষে দীর্ঘশ্বাস ফেলে মাথা ঠুকে দেওয়ালে। জীবনের সবচেয়ে বড় পাপের শাস্তি কাজিনকে বিয়ে করা, নয়তো সবসময় খাপছাড়া কথার মাঝে লজ্জায় মরতে হয়। তুষার বিভোর ঘুমে তলিয়ে যাওয়ায় পাক্কা 50 মিনিটও বেশি সময় বৃষ্টিতে ভিজল তুষি। মন ভরে ভিজে পার্টি পেটের রুমে এসে দেখে আগের মতোই উদাম গায়ে ঘুমাচ্ছে তুষার। মনে মনে ফিক করে হেসে বলে ওঠে তুষি, তুষিকে আটকানো এতই সহজ? তোমার মতো বনমানুষের বৃষ্টির পানি সহ্য হয় না, ভিতর ডিম কোথাকার। চট করে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসে। তখন প্রায় সন্ধ্যা নামার আগ মুহূর্ত। চারপাশ লাল আভায় পরিপূর্ণ। বিশাল আকাশের মাঝে কালো মেঘ জমে আছে। তুষি কিচেনের দিকে যেতে চোখে পড়ে নূরজাহানকে।
তিনি মাত্রই ঘুম থেকে উঠে চা বানাতে রান্নাঘরে এসেছে। টুসি তার পাশে দাঁড়িয়ে বলল, মা আমার জন্য 1 কাপ চা বানাও। নূরজাহান টুসিকে আগাগোড়া নিক্ষেপ করে উত্তেজিত হয়ে প্রশ্ন করে। তুই বৃষ্টিতে ভিজেছিস, জ্বর আসলে কি উপায়? ধরা পড়ে জয় দাঁত খেলিয়ে বলল, কই না তো, কি যে আবোল তাবোল বকো সারাক্ষণ। কানের নিচে থাপ্পড় পড়লেই সব সত্যি বেরিয়ে যাবে। টুসি মুখ ফুলিয়ে কাঁদো কাঁদো ভঙ্গিতে জবাব দেয়, তোমার খাটাস ছেলে কেন সকালে ভিজতে দিল না? তাহলেই তো এখন ভিজতাম না। তুষার কোথায়? দেখিনি তোকে। নূরজাহান 1 কাপ চা টুসির হাতে দিয়ে কথাটি বলে। টুসি হেসে ধোয়া ওঠা গরম চায়ে তৃপ্তি নিয়ে চুমুক দিয়ে বলে, না, সে আপাতত ঘুমে, কখনো জানতেই পারবে না আমি এতক্ষণ কি কি করেছি। মা তুমিও ঘুমাও, আমি যাই। কেমন হালকা শীত শীত লাগছে। কথা শেষে চা খেতে খেতে টুসি চলে যায় নিজের রুমে। নূরজাহান ঠোঁট উল্টে ধীর গলায় বিড়বিড় করে, একবার জ্বর আসুক তখনই বুঝবি তুষার কেমন উন্মাদ, বদ্ধ পাগল হয়ে কি কি করতে পারে। আমার তো এখনই ভয় হচ্ছে শেষে কিনা রেখে কয়েকটা থাপ্পড় মেরে না দেয়। টুসি রুমে এসে চায়ের কাপ টেবিলে রাখলো। আস্তে ধীরে চুপি চুপি আগের মতোই তুষারের পাশে গিয়ে পাতলা কম্বলের নিচে গুটিসুটি হয়ে শুয়ে পড়ে। হুট করে মাথাটা কেমন ঝিমঝিম করছে, অজান্তে চোখ বুজে আসছে, নাক দিয়েও হালকা পানি বেরোচ্ছে। মিনিট 2 পরে তুষি সারাশরীর ঠান্ডা অনুভব করে। প্রচণ্ড শীতে হাত পা হয়ে আসছে সাপের মতোই শীতল। তুষারের গা উষ্ণতায় ভরপুর, তাই একটু উমেশ খুঁজে তুষারের দিকে কোলবালিশের ন্যায় জড়িয়ে ধরে তাকে। নিজের ঠান্ডা পা দুটো তুষারের পায়ে চেপে ধরে। তৎক্ষণাৎ তুষারের ঘুম হালকা হয়ে যায়। চোখ মেলে দেখতে পায় তুষি শীতে ঠকঠক করে কাঁপছে, সারা গা বরফের ন্যায় ঠান্ডা। হুট করে বৃষ্টিতে ভেজার ফলে এমন হয়েছে। তুষার 2 হাতে জড়িয়ে ধরে বুকে টেনে নিল তুষিকে। চুলে হাত দিতে রেগে যায় তুষার। বেয়াদব, ঘুম বাদে এতক্ষণ কি করছিলি তুই? আমি বারবার বলেছি বৃষ্টিতে ভিজবি না, তবুও কেন গেলি? অসভ্য, ইচ্ছে করছে ধাক্কা মেরে বিছানা থেকে ফেলে দেই। তুষি আরো শক্ত করে জড়িয়ে ধরে তুষারের বুকে অনবরত নাক ঘষতে থাকে। ধরা গলায় বলে, বেশ করেছি ভিজেছি, আরো ভিজবো। তাতে তোমার কি? জ্বর আসবে, ওষুধ খেয়ে বিছানায় পড়ে থাকবো। বুকে তুষির ঠোঁটের স্পর্শ একটু একটু করে উত্তেজনা বাড়িয়ে দেয় তুষিকে। এভাবে পাশে বউ, তার মধ্যে রোমাঞ্চকর এক শীতল পরিবেশ, এজন্য নিজেকে মুহূর্তেই এলোমেলো করতে প্রস্তুত। তবুও তুষার ডান হাত তুষির চুলের ভাঁজে গলিয়ে শক্ত করে চেপে ধরে বলল, আজকে ক্ষমা করে দিলাম, কিন্তু আর কোনোদিন আমার কথার অবাধ্য হলে হারে হারে টের পাবি তুষার কি জিনিস। এখনো বোঝার বাকি আছে? তবে বলছিস আমাকে পুরোপুরি পড়ে ফেলেছিস? জঙ্গলি ভূত। টুসি চোখ বুজে ছোট ছোট চুমু খায় তুষারের লোমশ বুকে। জাপটে জড়িয়ে ধরে ঘুমিয়ে যেতেই তুষার ওর কানে মৃদুভাবে কামড় খায়। কানে ঠোঁট ছুঁয়ে বলল, এইভাবে আর কখনো বৃষ্টিতে ভিজবি না। তবে কিসে ভিজবো? তুষার দুষ্টু এসে জবাব দেয়, তুই চাইলে এই সুইট মোমেন্টে আমার ভালোবাসায় ভিজে একাকার হতে পারিস। আজ থেকে সকাল সন্ধ্যা যখনই ভিজতে ইচ্ছে করবে আমাকে শুধু একবার বলিস, দেখিস ইচ্ছে মতো ভিজিয়ে দেবো তোকে। টুসি লজ্জায় গুটিয়ে যায় আরও। তুষারের ঠোঁট কাটার কথায় মুহূর্তে সর্বোচ্চ শক্তিতে কামড় বসে ওর বুকে। ব্যথায় চোখ খেচে বন্ধ করে তুষার ঠোঁট কামড়ে পুনরায় ফিসফিস করে বলে, কামড় দিচ্ছিস কেন? ভিজবি না কি এখন? আয় তবে ভিজিয়ে দেই, আমার বিন্দুমাত্র আপত্তি নেই। হয়তো সারা দেহ বৃষ্টির মতো ছুঁয়ে দিতে পারবো না, কিন্তু বাচ্চার মা ঠিকই বানাতে পারবো। সকালে ফুরফুরে বাতাসে নীলের পাখি মুক্ত হয়ে উড়ে বেড়াচ্ছে আকাশে। শেষ রাতের দিকে মুষলধারে বৃষ্টি হয়। সকাল শুরু হয়েছে স্নিগ্ধ রূপে। ছাদের কর্নিশ বরাবর দাঁড়িয়ে ঠান্ডা বাতাসে মৃদুভাবে কাঁপছে লিমি। গায়ে ফিনফিনে 3 পিস, 2 হাত বুকের মাঝে আড়াআড়িভাবে গুজে রেখে তাকিয়ে আছে অদূরে। পাশেই কুচকুচে এক কালো কাক বৃষ্টি গলায় কাকা ডেকে চলেছে। মলির মুখে রিমি ভেতর থেকে শুধু দীর্ঘশ্বাস ফেলে। জীবনের হিসেবের খাতা এখানে যেন গোলমাল, কোনোভাবেই হিসেব কষা যায় না। ইচ্ছে করে আকাশের পাখির মতো ওদেশ এদেশ দেবদাসের মতো ঘুরে বেড়াতে। জীবনে প্রেম পুষি এভাবেই এসে হুট করেই হারিয়ে যায়। যদি হারিয়ে যাবে তবে আসলো কেন? লোকটি হঠাৎ এভাবে নাই হয়ে গেল। সেই বিয়ের 6 দিন আগে লাস্ট মেসেজ ছিল, আর কোনো টেক্সট নেই। লাস্ট মেসেজটা বরাবরের মতোই অদ্ভুত ছিল। নারী, আপনি খুব রহস্যময়ী। কখনো সুচরিত্রের মতো গাল ভরে হাসেন, কখনো বা পারুর মতো ঢুকরে কাঁদেন। আমি আপনার কান্না ভরা মুখখানি প্রাণ ভরে দেখতে চাই। যখন আমার সামনে কাঁদবেন আমি হাসব, হেসে আলতো করে ডান হাতে আপনার মুক্তোর মতো চোখের পানি 1 ফোঁটা আঙুলে নিয়ে কপালে পরিয়ে দেব। সেই ইচ্ছে কি পূরণ হবে আমার কোমলমতি? কোমলতার ন্যায় মন আপনার। খুব শীঘ্রই আপনাকে কাঁদানোর জন্য আসব।
এবার আর লুকোচুরি নয়, সারা জীবন আপনার ছোট মনটাকে জ্বালিয়ে ছারখার করার জন্য আসবো। মেসেজ দেখে রিমি তখন মনে ভয় জেগে বসে। কাপা হাতে নিত্যদিনকার মতো কল দিলেই আবার এক মেয়েলি গলার আওয়াজ ভেসে ওঠে। জানান দেয় নম্বরটি বন্ধ। ওই দিন থেকেই রিমি খুব আগ্রহ নিয়ে বসেছিল, কবে আসবে তার এতদিনে সেই অপ্রত্যাশিত প্রেমিক, লোকায়িত প্রেমিক। কাঁদাতে আসবে, আসুক, সে তবুও আসুক। কিন্তু সে আসেনি, তার কথাও রাখেনি। বেঈমান পুরুষ, তার জন্য মনের বিরুদ্ধে আজ অন্য কারোর ঘর করতে হচ্ছে। রিমি মলিন মুখে ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলে। এসব ভাবনার মাঝেই ফোন বেজে ওঠে তার। সে জানে এই সময় কে কল করতে পারে। তবুও ডান হাতের ফোন মাঝে ফোনখানা সামনে এনে দেখলো স্ক্রিনে জলজল করছে এক যুবকের হাস্যজল ছবি। রাজন নামের ছেলেটিকে সারা রাত গালি দিলেও প্রতিদিন সকালে ঠিক বেহায়ের মতো ঘুম থেকে ওঠার জন্য কল করবেই। রিমি ফোন রিসিভ করে কানে তুলল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? রাজন সালামের উত্তর নিয়ে হাসি হাসি মুখে জবাব দেয়। কি ব্যাপার, আজ এত আয়োজন করে কথা বলছো? প্রতিদিন তো মুখ থেকে কথাই বের হয় না। রিমি হাসে, এ হাসি বেদনার। ছাদের মেঝের দিকে তাকিয়ে চুপ করে রইল। রাজন জবাব না পেয়ে আবার বলে ওঠে। প্রতিদিন ঘুম থেকে আমি কল করে ডেকে তুলি, আজ কেন উঠলি? তোর সেই প্রেমিক কি চলে এসেছে? তার সাথে পালিয়ে যাওয়ার প্ল্যান করছিস না তো? রিমির চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়তেই বাম হাত চশমার ভেতর থেকে মুছে নেয়। উত্তর দেওয়ার জন্য মুখ খুললেও কথা যেন হারিয়ে গেছে বহুদূরে। ওপাশ থেকে তৎক্ষণাৎ অস্থির চিত্তে গলার স্বর ভেসে আসে। খবরদার রিমি, বাসার বাইরে পা দেওয়ার মতো সাহস দেখাবি না। এবার রিমির ধৈর্যের বাঁধ ভেঙে গেল। হালকা ঢোক গিলে তিক্ত গলায় বলে। সবসময় ফাইজলামি ভালো লাগে না রাজন ভাই। প্রতিদিন সিস্টার মতো কল করেন কেন? জানেনই কথা বলতে বিরক্ত লাগে, তবুও নিজেই বকবক করে আমার মাথা খান। ছি রিমি, বরকে কেউ ভাই বলে? আমার কোনো বর নেই। তো না থাকলেও আমার একটা খিটখিটে মেজাজের বউ আছে, তাকে রোজ সকাল বিকাল কল করে খেপাতে হয়, নয়তো পেটের ভাত হজম হয় না। তাকে রোজ দেখতে ইচ্ছে করে, কিন্তু সে রোবট, তার মাঝে ভালোবাসার ছিটেফোঁটাও নেই। তাকে গভীর রাতে খুব ভালোবাসতে ইচ্ছে করে, কিন্তু সে অন্য পুরুষকে নিয়ে মত্ত থাকে। কি কুত্তার ভাগ্য আমার, দেখেছিস? এর থেকে কবে রেহাই পাবো বলতে পারিস? বউর আদরের উপর না রাখলে উগ্র আচরণ তো করবেই। রাজনের বেহায়ামূলক কথা শুনে মুহূর্তেই রিমির রাগ উঠে যায়। চেঁচিয়ে উঠে জবাব দেয়। আজকের পর থেকে কল করবেন না আমায়, অসভ্য লোক, ঘৃণা হয় আমার। কথা শেষে রাজন কিছু বলতেই চট করে কল কেটে দেয় রিমি। রাগে রিমির মাথার রক ধপধপ করছে। লোকটার কি লজ্জা শরম বলতে কিছুই নেই? এত অপমানের পরও কিভাবে পারে অবিরামভাবে কল করতে? প্রতিদিন সেই একই ডায়লগ। পৃথিবীতে একমাত্র যুবক আমি, যে কিনা এক রোবট বউ নিয়ে সংসার করছে, যার মনে দয়া মায়ের ছিটেফোঁটাও নেই। আদর ভালোবাসা তো অনেক দূরের কথা, মুখে নেই মধু, তার ২০ কথা সহ্য করার ক্ষমতা দাও আল্লাহ। আহা, কি সুন্দর কপাল আমার, একদম রাজার কপাল। মুহূর্তে যেতে গিয়ে রিমি হয়তো গালাগালি দেয়, নয়তো ফোন অফ করে শুয়ে থাকে। এখনও তাই করলো। ফোন অফ করে রুমের দিকে যায়। কাল এসএসসি রেজাল্ট দেওয়ার ডেট। রেজাল্টের চিন্তায় কাল রাতে এক বিন্দু ঘুম আসেনি তার। সেই জন্যই খুব ভোরে উঠে ফজরের নামাজ পড়ে ছাদে চলে আসে। সকালের মনোরম আবহাওয়ায় মন হয়ে যায় ফুরফুরে। সকল খারাপ চিন্তা নিমেষেই দূর হয়ে যায়। তুষে অপরাধীর ন্যায় মাথা নিচু করে বসে আছে। তার সামনে চোখ মুখ লাল করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তুষার। দেখেই বোঝা যাচ্ছে আর কিছু সময় পেরোলেই খুন করে ফেলবে। তুষে চোরা চোখে এক পলক তাকাতেই ভয়ে আবারও মাথা নিচু করে রাখলো। তখনই কানে আসে তুষারের রুক্ষ উক্তি। এলাকার বখাটে ছেলের সাথে এত কি কথা? কিছু বলছি না বলে যা ইচ্ছা তাই করে বেড়াবি? তুষি এবার মিনমিন স্বরে জবাব দেয়। আমি কি জানতাম প্রপোজ করে বসবে? রাহাকে নিয়ে একটু নিচে গিয়েছি, তখনই কোথা থেকে ওই ছেলে এসেই বলে বসে আই লাভ ইউ। এখানে আমার কি দোষ? সামনে তাকিয়ে কিছু গালি দেব তারও উপায় নেই। এর আগেই রাহা দৌড়ে তোমাকে সব বলে দিল। আমি যদি তখন গেটে না আসতাম তাহলে নিশ্চয়ই ছেলেটার গলা ধরে বসে থাকতি। এ কথা কখন বললাম? ভাব ভঙ্গিতে তাই বোঝা যায়। ভাগ্যিস রাহা সব বলে দিল। তুই নাকি ছেলেটিকে আগে চোখ টিপ মেরেছিস।
তুষি ভড়কে যায় এমন কথায়। আশ্চর্য, সে কখন চোখ টিপ দিল? সারাদিন ঘরে থেকে বিরক্ত হচ্ছে বলে ওই পুচকে রাহাকে নিয়ে নিচে হাঁটতে বেরিয়েছিল তুষি। তখনই কোথা থেকে এক ছেলে এসে প্রপোজ করে বসে। মরতে মরতে সেই একই সময়ে তুষার বাসায় ফিরছে। রাহাও আছে বজ্জাত মেয়ে, তুষারকে দেখে দৌড়ে যায় তার কাছে। চোখ বড় বড় করে তুষির নামে সব নালিশ দিয়ে মুখ ফুলিয়ে বসে থাকে। তার ভাষ্যমতে, এই ছেলেটাকে আমি চোখ টিপ মেরেছি, আদর করে কথাও বলেছি। তৎক্ষণাৎ রেগে তুষার বড় বড় পা ফেলে এগিয়ে আসে। ছেলেটাকে জোরে দেয় এক ধমক। আমার বাসার সামনে তোর কি কাজ? আর এই প্রেগনেন্ট মহিলার সাথে তোর কি কথা? ভালোই ভালোই বিদেয় হ, নয়তো এই মহিলার জামাই পুলিশ, কিছু বললে জেলে পুরে দিবে। ছেলেটি এমন কথায় মনে হলো বড়সড় ধাক্কা খেল। মুখটি হাঁ করে জবাব দেয়, হে সুইটার মেয়েটি প্রেগনেন্ট কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা তাও আবার দ্বিতীয় সন্তান। আমার বাসায় দোতলায় ভাড়া থাকে, এবার দৌড়ে পালা, নয়তো ভাইয়াকে কল করছি, বলে দিচ্ছি তুই প্রেগনেন্ট মহিলাকে উত্ত্যক্ত করেছিস। ছেলেটি ভয়ে তুষির দিকে তাকিয়ে বলে, ভাবি মাফ করে দেন, আর কখনো এসব কথা বলবো না। তবুও ভাইকে কিছু বললেন না। কথা শেষেই দৌড়ে পালায় ছেলেটি। এদিকে তুষিও সমান তালে ভয়ে কাঁপছে। যেভাবে তুষার তাকিয়ে আছে আর নির্ঘাত কিছু করে বসবে। এখান থেকে একবার রেহাই পাক, ওই পুচকে রাহাকে উচিত শিক্ষা দেবে। বিয়ের আগেও কম জ্বালানি তাকে, পদে পদে অবদস্থ হতে হয়েছে সবার সামনে। তুষারের ধমকে এতক্ষণের ভাবনা থেকে বেরিয়ে আসে তুষি। মুখ ফুলিয়ে জবাব দেয়, তুমি ভালো করেই জানো রাহা এক লাইন বেশি বলে। ছেলেটিকে আমি তো জানি না, দোষ না করেও এভাবে ধমকানোর মানে কি? তুষার হাত ধরে দেওয়ালের সাথে চেপে ধরে। আমার পারমিশন ছাড়া বাইরে যাবি কেন? ব্যথা পাচ্ছি তুষার ভাই, আমি মাকে বলেই গেছি। তুষার আরো জোরে চেপে ধরে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলে, আমি তোর কোন জন্মের ভাই? লজ্জার মাথা সব খেয়ে ফেলেছিস? প্রেগনেন্ট মহিলা! ছি, অসভ্য পুরুষ লোক। ওই আমি কোন কালের প্রেগনেন্ট মহিলা? সবার সামনে আমাকে বেইজ্জত করলি। কোন দিক থেকে আমাকে প্রেগনেন্ট মনে হয়? পেট আছে আমার। তুষার অধর বাঁকিয়ে হেসে তুষির দিকে কারো চোখে তাকায়। ডান হাতে পেটে আলতো করে ধরে পড়ে, কি বলিস, পেটে কিছু নেই? আয় তবে কিছু দিয়ে দেই, এবার সত্যি সত্যি প্রেগনেন্ট বানিয়ে ছাড়বো। তুষি লজ্জায় গুটিয়ে যায়। এসব কথায় বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে গেল। সামনে তাকানো ভীষণ দায় হয়ে দাঁড়িয়েছে। তুষার দুজনের দূরত্ব সম্পূর্ণ ঘুচিয়ে চট করে তুষির ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। গাঢ় চুম্বন করে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, প্রেগনেন্ট হলে সামলাতে পারবি তো? আমার তো এখনই প্রেম প্রেম পাচ্ছে। এসব কথা তুষি আর শুনতে পারল না। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে এক ঝাটকায় দূরে সরায় তুষারকে। দৌড়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, নির্লজ্জ তুষার ভাই, 100 হাত দূরে থাক। তুষার মুহূর্তেই গলা ফাটিয়ে হেসে ওঠে। তুষি ড্রয়িং রুমে এসে দেখে নূরজাহান টিভি দেখছে। সেও তার পাশে বসে টিভির দিকে মন দেয়। নূরজাহান তুষির মাথায় হাত ফুলিয়ে আদর করে। তোর মা কল করেছিল, তখন তুই বাইরে ছিলি। তুষি উত্তেজিত হয়ে জবাব দেয়, কি বললো আম্মু? তুই বাসায় আসলে কল দিতে বলেছে, কল করে দেখ। আচ্ছা করব। কি খাবে মা, চা দিই? নূরজাহান হেসে উঠে বলে, তুই চা করবি? কখনো রান্নাঘরে যাস? তুষি হেসে জিভায় কামড় দেয়। মিনমিন স্বরে জবাব দেয়, যাইনি ঠিক, কিন্তু যেতে তো পারি। যেতে হবে না, আমি করে দিচ্ছি, রুমে যা। তুষার কি হয়েছে? তুষি উঠে রুমে যেতে যেতে বলে, জঙ্গলিদের যে কাজ সেই কাজই করছে। মুহূর্তেই হেসে ওঠে দুজন। রুমে গিয়ে তুষি দেখতে পায় তুষার খুব মনোযোগ সহকারে পিসিতে কিছু করছে। গুটি গুটি পায়ে বিছানায় যেতে তুষারের প্রশ্নে অপ্রস্তুত হয়ে যায় তুষি। কাল তো রেজাল্ট দিবে, আমাকে মনের ভুলেও জানানোর প্রয়োজন বোধ করিসনি? এটাও আয়োজন করে বলতে হয়, দুনিয়ার সবাই জানে। সবার সাথে আমার তুলনা দিলি, ছি। তুষি মুখ বাঁকা করে শুয়ে পড়ে। তুষারও নিজের যাবতীয় কাজ শেষে তুষির পাশে শুয়ে বলে, রেজাল্টের খবর শুনেই মানুষ 10 দিন খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, অথচ তোকে দেখলে বোঝাই যাচ্ছে না কাল এসএসসির রেজাল্ট। যাই হোক, দেখা যাক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাল কি করে। তুষি যে গলা শুকিয়ে আসে এটা কখনো প্রকাশ করছে না। কাল থেকেই মনের মাঝে ভয় জেগে ধরেছে। কি রেজাল্ট হবে আল্লাহই জানে। ভয়ে হালকা ঢোক গেলে অন্য পাশ হয়ে ঘুমানোর চেষ্টা করলো। তুষারা দূরত্ব মিটিয়ে পেছন থেকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে তাকে। দুপা তুষির উপর তুলে ঘাড়ে মুখ গুজে ঘুমিয়ে যায়। সময় চলতে চলতে রেজাল্টের সময় চলেই আসলো।
আজ এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন। সকাল থেকে তুষির খাওয়া দাওয়া বন্ধ। তুষারও তেমন কিছু বলেনি, ইচ্ছে মতোই থাকতে দিয়েছে। নূরজাহান অনেক বুঝিয়ে সুঝিয়ে হালকা নাস্তা করায়। সকাল 12টার পরপরই তুষার পাশে আসে, তার হাতে এক গাদা মিষ্টির বক্স। তুষি তখন চিন্তায় দরজা চাপিয়ে শুয়ে আছে রুমে। নূরজাহান দরজা খুলে দেখলো হাত ভর্তি মিষ্টি। মুহূর্তে হেসে উঠে বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।